আসসালামু আলাইকুম তমাল ভাই, শুনতে পাচ্ছেন? জি, ওয়াসাম ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আপনি যদি পারমিশন দেন শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুরু করো ভাইয়া। থ্যাংক ইউ ভাই। ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমাদের ফিজিক্সের 14 নম্বর লেকচারে তোমাদের স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের অষ্টম অধ্যায় আর 11 নম্বর যে অধ্যায় সেটা। বেশি বড় না, খুব অল্প সময়ের মধ্যে আমাদের আশা করি আজকের কোর্সটা শেষ হয়ে যাবে। তো প্রথমে আসে শুরু করি হচ্ছে আমরা অষ্টম চ্যাপ্টারে ঢুকলেই যে জিনিসগুলো দেখি সেগুলো হচ্ছে আইনস্টাইনের যে সূত্র সেইগুলা, তাই না? তো এখানে আমরা একটা কথা লিখছি, তুমি একটু পড়ো, যে কোনো বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে গতিশীল হয় তবে বস্তুর বাইরে অবস্থিত যে কোনো পর্যবেক্ষকের কাছে বস্তুটার দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে এবং ভর ও সময় বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়। হ্যাঁ, এই জিনিসটা কি মনে হয়, কার কাছে মনে হয়? যে লোকটা ওই বস্তুটার দিকে তাকায় থাকে, একটা বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে মানে অনেক স্পিডে যাচ্ছে, আরেকজন বাইরে থেকে বস্তুর দিকে তাকায় আছে, ওই যেই লোকটা বা যেই মানুষটা তাকায় আছে তার কাছে কি মনে হবে? ওই বস্তুটার দৈর্ঘ্যটা কম মনে হবে এবং ওই বস্তুটার ভর এবং ওই বস্তুটার জন্য সময় বেশি মনে হবে। হ্যাঁ, তো ফাইন। প্রথমে যদি আমরা একটু পরিচয় হয়ে নিই, যে এই যে নট গুলো আমরা লিখে দিচ্ছি, এল নট, এম নট, টি নট, ই নট, এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে স্থির দৈর্ঘ্য, স্থির ভর, স্থির সময় আর স্থির শক্তির জন্য। তার পরবর্তীতে তাহলে যদি বলি যে কোনগুলা নট ছাড়া, নট ছাড়া গুলো হচ্ছে তোমার পর্যবেক্ষকের জন্য, যিনি তাকায় আছেন, তাই না? এই যে এল, এম, টি, ই, গতিশীল দৈর্ঘ্য, গতিশীল ভর, গতিশীল সময়, আবার গতিশীল কোনো বস্তুর জন্য শক্তির ইকুয়েশন মানে শক্তির জন্য ই। মোটামুটি তো এখানে ইকুয়েশন গুলো দেওয়াই আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, অলরেডি আমরা ইকুয়েশন গুলো জানি। এখানে ভি কি? এখানে ভি হচ্ছে যেই বেগে বস্তুটা গতিশীল। ওকে। আর এখানে পাশে দেখতেই পারতেছো যে অনেক সময় যদি আদি দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য বা স্থির সময়, গতিশীল সময় এগুলা দিয়ে বেগ জানতে চায়, তখন আমরা এই জাস্ট বেগের সূত্রগুলো এইভাবে মডিফাই করে বসায় দিলেই যদি মনে রাখতে পারি, ইজিলি বেগটা বের করতে পারবো। 4 নাম্বারটা হচ্ছে যে শক্তির জন্য, যদি স্থির অবস্থায় শক্তি এবং গতিশীল অবস্থায় শক্তি এই দুইটা জিনিস দিয়ে দেয়, তাহলে কত বেগে বস্তুটা গতিশীল সেটা আমরা এই সম্পর্ক থেকে বের করতে পারবো। অনেক সময় আছে না, আমরা ওই যে ভর এম সমান সমান 2m নট এরকম কাটাকাটি করে তারপর সম্পর্কগুলা পাই, সময় লেগে যায়। তো 4 নাম্বারটা মনে রাখতে পারলে খুব অল্প সময়ে আমরা ম্যাথ করে ফেলতে পারবো। তো তারপর ওই নট আর নট ছাড়া ওইগুলো আরো ভালো করে বোঝার আগে আমি একটু 5 নাম্বারটা বলে যাচ্ছি। ই সমান সমান এমসি স্কোয়ার, এই জিনিসটা কি ছিল? এটা ছিল আইনস্টাইনের ভর শক্তি সম্পর্কের একটা সূত্র। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, সাপোজ এখানে একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে ধরলাম আমি এম। যদি এই বস্তুটা শক্তিতে রূপান্তরিত হয় বা শক্তিতে পরিণত হয়, তাহলে কি পরিমাণ শক্তি আমি এই বস্তু থেকে পেতে পারি? সেটা হচ্ছে ই সমান সমান এমসি স্কোয়ার। এম হচ্ছে বস্তুটার ভর আর সি হচ্ছে আলোর বেগ। তাহলে কোনো একটা বস্তুর ভরের সাথে আমি যদি আলোর বেগের স্কোয়ারকে মানে আলোর বেগকে বর্গ করে গুণ করি, তাহলে যেই পরিমাণ মানে যেই উত্তরটা আমি পাবো সেটা হচ্ছে ওই বস্তুটা যদি শক্তিতে পরিণত হয় ওই পরিমাণ শক্তি হবে। দুইটাই এসআই এককে নেই, শক্তির একক কি? শক্তির একক জুল। তাহলে ইয়ের একক এসআই কিসে আসবে? জুলে আসবে। গেল। এইবার আমরা কোনগুলা নট সহ আর কোনগুলা নট ছাড়া এগুলা কত ইজিলি বুঝতে পারি এর জন্য একটা উদাহরণ দেখতে পারি। একটা উদাহরণ দেখলেই সব হয়ে যাবে। এখানে একটা রকেট আছে মনে করো, হ্যাঁ, এখানে একটা রকেট, এই রকেটের মধ্যে তুমি মনে করো দাঁড়ায় আছো, মানে রকেট আছে, রকেটটা ছেড়ে দিছে, রকেটটা যাচ্ছে উপরের দিকে। আর রকেটটা মনে করো পৃথিবী দিকে ছাড়ছে, এটা হচ্ছে সেই পৃথিবী। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী। এই পৃথিবীতে একজন পর্যবেক্ষক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে রকেটটা উপরের দিকে শো করে যাচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যেই লোকটা রকেটের ভিতরে আছে তার জন্য কিন্তু রকেটটা স্থির থাকবে, তাই না? কারণ সে তো রকেটের ভিতরে। তার মানে ওই যে লোকটা রকেটের ভিতরে আছে সে যদি রকেটের দৈর্ঘ্য দেখে বা মাপে, তার কাছে কি মনে হবে? অবশ্যই এল নট। আর যে পর্যবেক্ষক পৃথিবী থেকে দাঁড়িয়ে রকেটটার দিকে তাকায় আছে, তার চোখের সামনে রকেটটা গতিশীল, ফলে সে রকেটের যে দৈর্ঘ্য দেখবে সেটা কি হবে? এল। আবার রকেটের ভিতরে যে আছে এই লোকটা যদি রকেটের ভর মাপে বা ভর বোঝার চেষ্টা করে, তার জন্য রকেটের ভরটা কি মনে হবে? এম নট। আর যিনি পর্যবেক্ষক রকেটের দিকে তাকায় আছে তার জন্য রকেটের ভরটা কি মনে হবে? অবশ্যই এম। বাকি থাকলো টি।
রকেটের ভিতরে যে লোকটা আছে তার সাপেক্ষে তো রকেটটা স্থির, ফলে তার কাছে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি নট। আর পর্যবেক্ষক উনার সাপেক্ষে তো রকেটটা গতিশীল, সাই সাই করে উঠতেছে, ফলে উনি যেই সময়টা দেখবে বা উনি যে সময়টা মাপবে বা উনার কাছে সময়টা মনে হবে সেটা হবে কি টি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা আমরা তাহলে বুঝতে পারছি। চলো এখন আমরা তাহলে ম্যাথের মধ্যে চলে যাচ্ছি, ম্যাথে গিয়ে বাকি কথা বলি। ওকে, তো কি বলেছে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 50 মিটার। কোন রকেট এত বেগে, এটাকে আমরা তাহলে ভি ধরতে পারি তাই না, কোন রকেট এত বেগে প্রস্থ বরাবর গতিশীল, মাইন্ড ইট, প্রস্থ বরাবর গতিশীল হলে রকেট আরোহী মানে রকেটের মধ্যে যে লোকটা আছে সেই লোকটা মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবে। তো আগে আসো আমরা মাঠটা এঁকে ফেলি, আয়তাকার মাঠ। এটা হচ্ছে আমাদের সে আয়তাকার মাঠ, যেটার দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া কত 100 মিটার এবং প্রস্থ কত 50 মিটার। ফাইন, তো কি হয়েছে, একটা রকেট প্রস্থ বরাবর যাচ্ছে, একটা রকেট আমরা এঁকে ফেললাম, রকেটটা কি বরাবর যাচ্ছে, হ্যাঁ রকেটটা প্রস্থ বরাবর যাচ্ছে। তো এখন একটা মজার বিষয় আমরা সবাই মনে রাখবো, কোন একটা মহাকাশযান বা রকেট যেই লাইন বরাবর যাবে বা যেই অক্ষ বরাবর যাবে ওই অক্ষ বরাবর ভ্যালু কমবে। কি বলছি, যে লাইন বা অক্ষ বরাবর যাবে সেই অক্ষ বরাবর ভ্যালু কমবে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু কমবে না। তুমি যদি তাকাও তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে প্রস্থ বরাবর যাচ্ছে, তার মানে রকেটের মধ্যে যে লোকটা বসে আছে তার কাছে কিন্তু দৈর্ঘ্য যেটা সেটা 100 মিটারই মনে হবে তাই না, যদি এল নট ধরি সেটা কি 100 মিটারই মনে হবে। কিন্তু সে যেহেতু প্রস্থ বরাবর যাচ্ছে তাহলে সেটা যে 50 মিটার সেটা তার কাছে 50 মিটার না, একটু কি মনে হবে, কম মনে হবে। তাহলে তার কাছে প্রস্থটা কত মনে হবে, আমাকে আগে সেটা বের করতে হবে। তো চলো আমরা সেটা বের করে ফেলি, ঠিক আছে, তাহলে চলো আমরা সেটা বের করে ফেলি। আমরা ধরে নেই তার কাছে দৈর্ঘ্য তো 100 মিটারই মনে হবে আর প্রস্থ তার কাছে মনে হবে, আমরা ধরে নিলাম বি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা সূত্র কি জানি, আমরা জানি যে এল সমান সমান এল নট রুট কি ছিল, রুট ছিল 1 মাইনাস ভি স্কয়ার, হ্যাঁ এল সমান সমান এল নট 1 মাইনাস ভি স্কয়ার। এক মিনিট, আমার কলমটা একটু কাঁপতেছে, কলমটা আবার একটু আমি লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি যে এল সমান সমান 1 মাইনাস ভি স্কয়ার বাই কি ছিল ভাইয়ারা, সি স্কয়ার ছিল তাই তো, ভি স্কয়ার বাই সি স্কয়ার। এক মিনিট, একটু হ্যাং হয়ে গেছে পেনটা, জাস্ট 30 সেকেন্ড আমাকে দাও। ওকে, একটু লাগিয়ে দিচ্ছি আবারও, ইনশাল্লাহ এখন আই হোপ কলমের কালিটা আসবে। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, হ্যালো রেজাউল ভাই, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি বের হয়ে আবার ঢুকতেছি বুঝছেন, এই পেনটা মনে হয় হ্যাং করছে, হ্যাঁ আমি জাস্ট 1 মিনিট বের তাহলে হয়ে ভাইয়া, আবার হ্যাঁ আবার হ্যাঁ রিজাইন দেন। বের হয়ে আবার ঢুকতেছি, ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই। নীলা বলছিল তুমি কিছু শুনতে পাও নাই, তুমি তাহলে রিজাইন দাও, তাহলে ঠিক হয়ে যাবে। অনেকে বলছে সাউন্ড শুনতে পাইনি, রিজাইন দিলে ঠিক হয়ে যাবে তাদের এই প্রবলেম।
আমি এক মিনিট ওয়েট করো, সাউন্ড শুনতে পাবো ভাইয়া রিজন দিতেছে। আর বইয়ের ব্যাপারটা কেউ এসএমএস করো না, কেউ নেই। বইয়ের ব্যাপার ব্রাঞ্চে যোগাযোগ করো। কাউসার, আমাদের কোর্স শেষ হলে মডেল টেস্ট হবে। এক্সাম ব্যাচ কবে চালু হবে জানা না, আমাদের আগে program শেষ হলে জানতে পারবো ভাইয়া। কিউএন বক্সে এইসব কোশ্চেন করিও না তোমরা, টপ রিলেটেড ছাড়া। রিভিশন পর্ব হবে কিনা এটা জানানো হবে, আগে তোমাদের এই প্রোগ্রাম শেষ হোক। কিছু দেখা যায় না, এবার বলতেছো স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি, এই জন্য অমিত ভাই রিজন দিচ্ছে, এই জন্য দেখতে পাবো একটু পরে। গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে অফলাইনে মডেল টেস্ট হবে। ঠিক আছে নিলে ইভেন্ট বক্সে তোমরা টপিক রিলেটেড ছাড়া অন্য কোশ্চেন গুলো করিও না ভাইয়া। প্রোগ্রাম কবে শেষ হবে রুটিনে লেখা আছে, দেখো ফেব্রুয়ারির 5 তারিখ মেবি। হ্যাঁ ভাইয়া চলে এসেছে। প্রোগ্রাম তো আমাদের শেষ হলেই মডেল টেস্ট শুরু হবে। রুটিন পেজে বানার চিন্তা এখন করিও না। মাহিন কি বলছো, তোমার অনুরোধ কি রাখবো? হ্যাঁ রিফাত, অবশ্যই এক্সাম হবে। শুরু হবে, ভাই জয়েন দিছে। টেকনিক্যাল প্রবলেম ছিল বাইরে, এই জন্য। ঠিক আছে অর্ণব, মাথায় রইলো। দুঃখিত, আমাদের একটু ওই গোলযোগ হয়েছিল আর কি, কেন হয়েছে আমি জানি না, হ্যাং হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, তো আসো আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসি। ঠিক আছে, আমি সবাই তাহলে মনোযোগ দিয়ে ক্লাস করো। বাকি কোশ্চেন ক্লাসের পরে করো, এখন কেউ কোশ্চেন করো না, উল্টা পাল্টা কোশ্চেন টপিক ছাড়া। ওকে, সমস্যা নেই ভাই, তাও আমাদের সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, টপিক কম, খুব একটা আমাদের সমস্যা হয়নি আশা করি। ঠিক আছে, আমরা যে ঠিক কি আছে অমিত করেছিলাম, ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আমরা আসলে মাঠটা আবার এঁকে ফেলি। মাঠের দৈর্ঘ্য আমাদের কত ছিল? মাঠের দৈর্ঘ্যটা ছিল 100 মিটার, আর মাঠের প্রস্থটা কত ছিল? 50 মিটার, তাই না? তো এটাকে আমরা এল নট ধরেছিলাম, এটাকে আমরা বি নট ধরেছিলাম। তো আমরা কি বলেছিলাম যে রকেটটা কি বরাবর যাচ্ছে? রকেটটা ভাইয়া প্রস্থ বরাবর যাচ্ছিল, তাই না? তো একটা রকেট যেই বরাবর যায় ওই বরাবর ভ্যালুটা কিন্তু কমে, আর বাকি দিকটা ঠিক থাকে। তাহলে এই মাঠের যে দৈর্ঘ্য ছিল 100 মিটার, সেটা কিন্তু ওই 100ই থাকবে, তাই না? ওই রকেটের কাছে সেটা কি ওই 100ই থাকবে। কিন্তু প্রস্থটা কি মনে হবে? নিশ্চয়ই কম মনে হবে। আমরা ধরলাম সেটা বি মনে হবে। তো চলো আমরা বিটা বের করে ফেলি। আমরা কি জানি? এল সমান সমান এল নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই কি ছিল? সি স্কোয়ার। দৈর্ঘ্য, প্রস্থ, আর এটা আমাদের কি ছিল? সেই বেগের মান। এখন দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, প্রস্থ হবে। তাহলে এটাকে আমরা প্রস্থ দ্বারা রিপ্লেস করি। এখানে লিখলাম বি, এখানে লিখলাম বি নট, এখানে কি লিখলাম? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান বি, বি নট 1 মাইনাস ভি এর জায়গায় কত লিখবো? 0.8c হোল স্কয়ার, নিচে কত লিখবো? সি স্কয়ার। ওকে, তাহলে বি সমান সমান বি নট রুট সি স্কয়ার চলে গেল, তাহলে 1 মাইনাস 0.8 হোল স্কয়ার, তাই তো?
তাহলে বি সমান সমান বি নট রুট 1 মাইনাস 0.8 কে হোল স্কয়ার করলে কত হয় বলো তো 0.64। ওকে, এখন যদি 1 থেকে 0.64 চলে যায় কত থাকে? থাকে হচ্ছে 0.36। আর আমরা যদি 0.36 কে রুট করি তাহলে কত হবে বলো তো? 0.36 কে রুট করলে হয় 0.6। যাদের ক্যালকুলেটর আছে ক্লাস শেষে যদি প্রেস করো তুমি দেখতে পারবা যে 0.36 কে রুট করলে 0.6 হয়। এখন বি নট কত কত ছিল বলো তো? 50 মিটার। তাহলে 50 ইন্টু 0.6 কত হয়ে গেল? 30 মিটার। তাহলে ওই রকেটের মধ্যে যে লোকটা রয়েছে তার কাছে প্রস্থ কত মনে হবে? 30 মিটার। তাহলে উনি প্রস্থ দেখবে 30 মিটার। তাহলে ওনার কাছে ক্ষেত্রফল কত মনে হবে? ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অতএব ক্ষেত্রফল মনে হবে বা উনি পরিমাপ করবেন 100 ইন্টু কত? 30। তাহলে 100 কে 30 দ্বারা গুণ করলে কত হয়? 3000 মিটার স্কয়ার। তাহলে উনি ক্ষেত্রফল দেখবেন হচ্ছে এত মিটার স্কয়ার। কিন্তু আসলে বাগানের প্রকৃত ক্ষেত্রফল কত ছিল? 100 ইন্টু 50, 5000 মিটার স্কয়ার। কিন্তু উনি দেখবেন কত? উনি দেখবেন হচ্ছে 3000 মিটার স্কয়ার। খুবই ইজি অঙ্ক, আশা করি আমরা এটা সকলেই বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। কি বলেছে? যে একজন মহাশূন্যচারী 23 বছর বয়সে এত বেগে, এটা 1.8 না, এটা 1.5 হবে, ঠিক আছে? 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গিয়ে পৃথিবীর হিসাবে, ভালো করে খেয়াল করো, পৃথিবীর হিসাবে 40 বছর পর মহাকাশে কাটিয়ে এলেন। তার বর্তমান বয়স কত? মানে এই যে লোকটা, উনি যে রকেটে করে যাত্রা শুরু করেছিলেন, তো পৃথিবীর মধ্যে যারা ছিল তারা মেপে কি দেখছে? যে পৃথিবীর হিসাব অনুযায়ী এই লোকটা 40 বছর কাটিয়ে এসছে। তাহলে এই যে 40, যারা পৃথিবীবাসী যে 40 মাপছে, এটা টি নাকি টি নট? এটা অবশ্যই হচ্ছে টি। তাহলে রকেটের মধ্যে যে ছিল সে তো নিশ্চয়ই 40 মাপে নাই, সে তো টি মাপে নাই, সে কি মাপছে? সে মাপছে হচ্ছে টি নট। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে টি নট। ওই টি নটটা বের করে আমরা পরে 23-এর সাথে যোগ দিয়ে দিব, তাহলেই আমরা বর্তমান বয়স পেয়ে যাব। তো সূত্র কি? আমরা জানি সূত্র হচ্ছে টি নট সমান সমান টি রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার সমান সমান টি নট টি রুট 1 মাইনাস, এখন আসলে ভ্যালুগুলো আমরা বসায় দিই। 1.5 ইন্টু 10⁸, নিচে কত হবে? নিচে হবে 3 ইন্টু 10⁸। উপরে একটা কি হবে? উপরে হবে হোল স্কোয়ার সমান সমান টি নট টি ইন্টু, যদি আমি ভাগ করি কত হবে বলো তো ভাইয়া? উপরে হচ্ছে 1.5, নিচে হচ্ছে 3। এদের পুরাটা দ্বারা পুরাটা কাটলে হয় হচ্ছে নিচে হয় 1/2। তাহলে 1 মাইনাস 1/2 হোল স্কোয়ার সমান সমান টি নট টি 1 মাইনাস কত হবে? 1/4। এখন আসো আমরা লসগু করে দেই। তাহলে টি লসগু করলে কত হবে? 4 মাইনাস 1, নিচে থাকে 4। তাহলে টি সমান সমান হবে, সরি, টি নট সমান সমান হবে টি ইন্টু, উপরে হবে √3, নিচে হবে হচ্ছে 2, কারণ 4 কে করলে হয় 2, আর 4 মাইনাস 1 কত? √3। ওকে, এখন টি এর ভ্যালু কত জানি ছিল? আমাদের 40 ছিল, তাই না? পৃথিবীবাসী মাপ ছিল 40। তাহলে 40 ইন্টু √3 ডিভাইডেড বাই 2, 2 কে যদি 40 দ্বারা ভাগ করি কত হয় ভাইয়া? 20। তাহলে 20 ইন্টু, আমাদের এই ভ্যালুটা একটু মনে রাখতে হবে কষ্ট করে, √2 আর √3, এই দুইটা ভ্যালু মনে রাখবো। √2 হচ্ছে 1.41 আর √3 কত? 1.73। ওকে, তাহলে আমি যদি এই দুইটাকে গুণ করি, যে 20 দ্বারা যদি আমি 1.73 কে গুণ করি, তাহলে আমাদের কত আসে? আমাদের আসে 34.6। হ্যাঁ, এটা তো আমরা করতেই পারবো। কত আসে? 34.6। তাহলে এই রকেটের মধ্যে যে লোকটা ছিল তার কাছে কি মনে হবে? সে কত বছর মহাকাশে ছিল? তার কাছে মনে হবে সে 34.6 বছর মহাকাশে কাটাইছে। তাহলে তার বর্তমান বয়স কত হবে? অতএব তার বর্তমান বয়স হবে, হ্যাঁ, কার কাছে? তার কাছে, মানে তার নিজের কাছে। এটা প্রশ্নে উল্লেখ করে না, তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তার নিজের কাছে কত মনে হবে? সেটা হচ্ছে আগে কত বছর বয়সে সে গেছিল? যখন সে রওনা দিছিল বয়স ছিল 23। তাহলে 23 যোগ ওইটা কত? 34.6। তাহলে যোগ করলে কত হয়? 44, 54, 55, 56, 57। তাহলে 57.6 বছর। তার মানে যে মহাকাশ
চারি, যে লোকটা রকেটে ছিল তার মনে হবে তার এখন বর্তমান বয়স কত 57.6 বছর, আর পৃথিবীর বাসীর কাছে তার বর্তমান বয়স কত মনে হবে 40 আর 23 63 বছর। তার মানে সে নিজেকে একটু ইয়াং ভাববে আর পৃথিবী এসে তাকে একটু বুড়া ভাববে। ঠিক আছে, ওকে, আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এই অঙ্কটা ভাইয়া ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? এটা অনেক বেশি আসছে, অনেক জায়গাতে আসছে। এটার অ্যান্সার হচ্ছে √3/2c, আমার নিজেরই মুখস্থ। তো চলো আমরা প্রশ্নটা পড়ে ফেলি। কোন একটি বস্তু কণার মোট শক্তি ই এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। স্থির অবস্থার শক্তি মানে হচ্ছে ই নট। কেমন ভাইয়া? এই মোট শক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, তার মানে কি? তার মানে ই সমান সমান 2e নট। এটা মানেই তো বুঝায়, তাই না, যে স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। তোরা জানতে চাইছে বস্তুটার গতিবেগ কত, মানে বস্তুটা কত বেগে গতিশীল। তো আমরা কি জানি? আমরা স্লাইডে সূত্র দেখে আসছি, v সমান সমান 1 মাইনাস ই নট বাই ই হোল স্কোয়ার ইন্টু বাইরে কি হবে? বাইরে হবে সি, আলোর বেগ। এখন আসলে আমরা ভ্যালুগুলো বসাই দিই। 1 মাইনাস উপরে থাকলো ই নট, নিচে কি হবে? ই এর জায়গায় 2e নট, তাই না? 2e নট, এখানে একটা স্কোয়ার থেকে যাবে, বাইরে থাকবে সি, সি ইন্টু অবস্থায় রয়েছে, ই নট কাটা, তাহলে কত হবে? 1 মাইনাস 1/2 হোল স্কোয়ার, বাইরে থাকে সি ইন্টু অবস্থায়, তাহলে এটা কত হয়? লসাগু করলে 1 মাইনাস 1/4 সি সমান সমান কত হয়? একটু আগেই তো লসাগু করলাম, √3/2 সি। তাহলে ভি কত? কত বেগে গতিশীল? অ্যান্সার হচ্ছে √3/2 সি। দেখছো, খুবই সোজা, সিম্পল একটা ইজি অঙ্ক। আশা করি আমরা এটা সকলেই বুঝতে পেরেছি এবং আমরা করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন তোমাদের জন্য একটা পোল লঞ্চ করতেছি, এটার জন্য তোমরা সময় পাচ্ছ হচ্ছে 45 সেকেন্ড। তোমরা সবাই এটাতে অংশগ্রহণ করো। আমাদের আর 10 সেকেন্ডের মতো আছে। হাসান চ্যাটে সঠিক উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু চ্যাটে না ভাইয়া, পোলে দিতে হবে। হ্যাঁ, আমাদের সময় শেষ। এখন আমি যদি তোমাদের অঙ্কটা করে দেই, তাহলে কি বলেছে? আলোর বেগে চলমান মানে ভি সমান সমান সি, তাই না? আলোর বেগে চলমান একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি এল সমান সমান এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে ফাইন, তাহলে এল সমান সমান এল নট 1 মাইনাস ভি এর জায়গায় কি বসাবো? সি, সি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই সি স্কোয়ার বাই সি স্কোয়ার কাটাকাটি করলে কত হয়? 1, তাহলে 1 মাইনাস 1, তার মানে এল নট ইন্টু কত? 1 থেকে 1 গেলে হয় 0, তাহলে এল সমান সমান কত হবে? 0 মিটার। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হবে সি, 0 মিটার। ভেরি সিম্পল। যারা যারা অংশগ্রহণ করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখন আমরা হচ্ছে তোমার যে ফোটনের কম্পাঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের কার্যাপেক্ষক, এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আমরা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনি, খুবই ইম্পর্টেন্ট। এখানে এটা একটা ধাতব পৃষ্ঠ। এটা একটা কি পৃষ্ঠ? এটা একটা ধাতব পৃষ্ঠ, মানে যে কোনো একটা ধাতুর পৃষ্ঠ। তো আমরা অনেকেই জানি যে কোনো একটা ধাতব পৃষ্ঠের ওপর যদি উপযুক্ত কম্পাঙ্কের ফোটন কণা এসে পড়ে, ফোটন কণা মানে কি বুঝায়? আলো বুঝায়, তাই না? আলোক রশ্মি। যদি ফোটন কণা এসে পড়ে, তাহলে অনেক সময় ওই ধাতব পৃষ্ঠ থেকে কে নির্গত হয়? অনেক সময় ধাতব পৃষ্ঠ থেকে দেখা যায় ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটাকে কি বলা হয়? ফটো তড়িৎ ক্রিয়া। নর্মালি এই ঘটনাটাকে বলা হয় ফটো তড়িৎ ক্রিয়া।
কিন্তু সব সময় কিন্তু এমন হয় না যে ধাতব পৃষ্ঠের ওপর ফোটন কণা এসে পড়লেই ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়ে যাচ্ছে। এর জন্য ফোটনের একটা ন্যূনতম শক্তি থাকা লাগবে। তো কতটুকু শক্তি একটা ফোটনের থাকলে সেটা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে আলাদা করতে পারবে, সেটা ফোটনের উপর না, ওই ধাতব পৃষ্ঠের উপর নির্ভর করে। কেন? কারণ এক এক ধাতুর পৃষ্ঠের জন্য এক এক রকম শক্তি লাগে। তার মানে একটা নির্দিষ্ট ধাতব পৃষ্ঠের জন্য একটা ন্যূনতম নির্দিষ্ট শক্তি আছে। শুধুমাত্র ন্যূনতম ওই শক্তিতেই যদি ফোটন কণা নামে, এর থেকে বেশি শক্তি দিয়ে নামলে তো হবেই, বাট ন্যূনতম ওই পরিমাণ শক্তি নিয়ে ফোটনকে নামতেই হবে যদি সে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে আলাদা করতে চায়। ওই যে ন্যূনতম শক্তি, ওইটাকে বলা হয় কার্যাপেক্ষক। কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লু দ্বারা, সরি ডাব্লু নট দ্বারা। এই ডাব্লু নটটা কি? কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক, ঠিক আছে। এই কার্যাপেক্ষকটা কি? এই কার্যাপেক্ষকটা হচ্ছে যে কোনো ধাতুর জন্য ন্যূনতম সেই শক্তি, যেই শক্তিটা একটা ফোটন কণার থাকাই লাগবে তার পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে নির্গত করার জন্য। ওকে ফাইন। তো এখন এই যে ফোটন কণা লিখেছি, ফোটন কণার শক্তি আমরা কিভাবে নির্ণয় করি? আমরা জানি E সমান সমান HF, তাই না? বা এইচ নিউ, যে যেটাই লেখো একটা লিখলেই হয়। এফ মানে কম্পাঙ্ক। আবার আরেকভাবে লেখা যায়, সেটা কি? এইচ, এই এফ এর জায়গায় কি লেখা যায়? সি বাই ল্যামডা। কেন? কারণ আমরা জানি সি সমান সমান এফ ল্যামডা, তাই না? তার মানে এটা লেখাই যায়, সি বাই ল্যামডা লেখাই কিন্তু যায়। ওকে, তার মানে ফোটনের শক্তিকে যেহেতু আমরা এফ, ল্যামডা এগুলো দ্বারা প্রকাশ করতেছি, তাহলে কার্যাপেক্ষককেও আমরা এসব দ্বারা একটু প্রকাশ করি যাতে কম্পেয়ার করতে সুবিধা হয়। তাহলে এইচ নট সমান সমান আমরা লিখে ফেলি, আসো এইচ এফ নট। এখানে এফ নটটা কি ভাইয়া? এফ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। এফ নটটা কি? সূচন কম্পাঙ্ক। ফাইন। আবার এফ নট দ্বারা প্রকাশ করলাম, এখন একটু ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে এইচ সমান সমান কি? সি বাই ল্যামডা নট। এই ল্যামডা নটটা কি? ল্যামডা নটটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এখন হচ্ছে কম্পেয়ার করতে ইজিলি বলা যাবে। তো আসো আমরা একটা জিনিস খেয়াল একটু দেখি। মনে করো যে ফোটন কণাটা নামতেছে, সে ফোটন কণাটার কম্পাঙ্ক হচ্ছে এফ, আর যে ধাতব পৃষ্ঠটা দেওয়া আছে তার এই সূচন কম্পাঙ্ক দেওয়া আছে এফ নট। তো আসো এখন একটা জিনিস দেখি, যদি এফ এফ নটের থেকে বড় হয়, মানে ফোটনের কম্পাঙ্ক যদি ধাতব পৃষ্ঠের সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হয়, তাহলে ফোটনের শক্তিটা অবশ্যই যেই পরিমাণ শক্তি লাগবে ইলেকট্রনকে বের করতে ডাব্লু নট, তার থেকে বেশি হবে। কেন? কারণ আমি দেখতেই পারতেছি আমার ই এর সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক, তাই না? ফ্রিকোয়েন্সি সম্পর্কটা সমানুপাতিক, মানে ফ্রিকোয়েন্সি যত বেশি শক্তি তত বেশি। তাহলে এই কন্ডিশনে কি হবে? এই কন্ডিশনে অবশ্যই ইলেকট্রন নির্গত হবে। ইলেকট্রন কি হবে? নির্গত হবে। ফাইন। এখন যদি আমার ওই ফোটনের ফ্রিকোয়েন্সি, যেই পরিমাণ ফ্রিকোয়েন্সি সূচন কম্পাঙ্ক ধাতব পৃষ্ঠের ওইটার সমান হয়, তাহলে কি হবে? তাহলে যেই পরিমাণ শক্তি নিয়ে ফোটন নামবে, ওই পরিমাণ শক্তিটা কার্যাপেক্ষকের সমান। মানে ইলেকট্রন নির্গত করতে যেই পরিমাণ শক্তি লাগে, ফোটনটা ওই পরিমাণ শক্তি নিয়েই নামতেছে। তার মানে কি? তখনও ইলেকট্রন কি হবে? তখনও ইলেকট্রন নির্গত হবে। এবার হচ্ছে ধরলাম ওই ফোটনটা যে কম্পাঙ্ক নিয়ে নামতেছে সেটা সূচন কম্পাঙ্কের চেয়ে কম। তাহলে এই ক্ষেত্রে কি হবে? যেই পরিমাণ শক্তি নিয়ে ফোটন নামতেছে এটা কার্যাপেক্ষকের থেকে কম। তার মানে ইলেকট্রন নির্গত করতে ওই ধাতব পৃষ্ঠ থেকে ন্যূনতম যে শক্তি লাগে ফোটনের, তার থেকে শক্তির মান কম। তাহলে এখন কি ইলেকট্রন নির্গত হবে? না, এখন আর পারবে না। তার মানে এই ক্ষেত্রে ইলেকট্রন নির্গত হবে না, তাই না? কারণ শক্তি কম। ফাইন। তার মানে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন যদি আমি এটাকে একটা ইকুয়েশন দাঁড় করাইতে চাই, তাহলে কি লিখতে পারি? দেখো তো ফোটন কি পরিমাণ শক্তি নিয়ে নামছিল? সেটা হচ্ছে ভাইয়া এইচ এফ, তাই না? বা ইও লিখতে পারি, ফোটন এইচ এফ পরিমাণ শক্তি নিয়ে নামছিল। তো এই শক্তিটা কি কাজে লাগছে? এই শক্তিটা ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে লাগছে। তাহলে এখানে কি লিখলাম? এখানে লিখলাম ডাব্লু নট। এখন ব্যাপারটা যদি এমন হয় যে ডাব্লু নটের থেকে বেশি পরিমাণ শক্তি নিয়ে ফোটনটা নামছে, তাহলে কিছু এক্সট্রা শক্তি টিকে থাকে। ওই এক্সট্রা শক্তি কি হারায় যায় নাকি ইলেকট্রন নিয়ে গতিশীল হয়? ওটার অ্যান্সার হচ্ছে এক্সট্রা শক্তিটা নিয়ে ইলেকট্রন গতিশীল হয়। তাহলে বাকি শক্তিটা কিসে কনভার্ট হয়? ইলেকট্রনের গতিশক্তিতে কনভার্ট হয়। তাহলে এই যে আমরা ইকুয়েশন একটা পেয়ে গেলাম। এটাকে যদি একটু সুন্দর করি, কি করতে পারি? এইচ এফ সমান সমান ডাব্লু নটের জায়গায় কি লিখতে পারি? এইচ এফ নট। আর ইকের জায়গায় কি লিখতে পারি বলতো? হাফ এম ভি স্কয়ার, তাই না?
এখন মোটামুটি সমীকরণটা দেখতে অনেক সুন্দর হয়ে গেল। এখন সবসময় খেয়াল করবা যেখানে আমরা গতিশক্তি লিখি না ই কে, ওইখানে বইয়ের মধ্যে বা কোথাও ম্যাক্স লেখা আছে, এবং এখানে যে বেগ লিখছি না ভি, এখানেও কি লেখা আছে, ম্যাক্স লেখা আছে। এখন কথা হচ্ছে ম্যাক্স লেখা আর না লেখা কি বুঝায়? ম্যাক্স লেখা মানে বুঝায় যে এখানে তোমার শক্তিটা হচ্ছে সর্বোচ্চ। একটা জিনিস খেয়াল করবা, ফোটনটা ইলেকট্রনকে নির্গত করার পরে ফোটনের এক্সট্রা যতটুকু শক্তি বেঁচে থাকে পুরাটাই ইলেকট্রন তার গতিশক্তিতে ব্যয় করে। এই কথার মানে কি, ওইটাই তার সর্বোচ্চ গতিশক্তি। তার কাছে যা ছিল পুরাটাই গতিশক্তিতে ব্যয় করছে। তার মানে এখানে এর জন্য ইকে ম্যাক্স আমি লিখি বা তুমি লেখো বা না লেখো, আমাদের ব্রেনে থাকতে হবে এখানে যে গতিশক্তিটা আসবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম গতিশক্তি। তার ফলে এখানে যে ভ্যালোসিটিটা ইলেকট্রনের থাকবে সেটাই হচ্ছে আমি লিখি বা না লিখি, সেটাই হচ্ছে ওই ইলেকট্রনের ওই মুহূর্তে সর্বোচ্চ ভ্যালোসিটি। হ্যাঁ, তাহলে এই সুন্দর একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। তো যখন যখন ইকুয়েশনের যা যা লাগবে আমরা বসিয়ে দিয়ে সুন্দর করে কি করতে পারবো, অঙ্ক করতে পারবো। মোটামুটি এই পেজে যা ছিল আমার বলা শেষ। তোমাদের একটা এইচডব্লিউ আমি দিচ্ছি, তুমি মাথায় মানে বাসার মধ্যে মাথা খাটায় চিন্তা করবা। ক্লু দিচ্ছি, যেই ফোটনটা নামতেছে সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় আর ধাতব পৃষ্ঠের সূচন তরঙ্গ দৈর্ঘ্য যদি ভাইয়া ল্যামডা নট হয়, তাহলে আমি তোমাকে তিনটা কন্ডিশন দিচ্ছি। এই তিনটা কন্ডিশনে কখন কি হবে তুমি একটু ভেবে বের করবা। ঠিক আছে, এই তিনটা কন্ডিশনে কখন কি হবে তুমি একটু ভেবে বের করবা। এটা তোমার এইচডব্লিউ, এটা আমি দিয়ে রাখলাম, পিডিএফ এর মধ্যে থাকবে তোমার এইচডব্লিউ। তো যাওয়ার আগে যে তিনটা সম্পর্ক লিখছি এটাকে আরেকটু সুন্দর করে যাই। প্রথম ক্ষেত্রে নিচের থেকে যাই। হ্যাঁ, যখন তোমার ইলেকট্রন নির্গত হবে না, তো ইলেকট্রন যখন নির্গত হবে না এই ক্ষেত্রে তো আর তোমার গতিশক্তির কোনো বিষয় নাই, কারণ ইলেকট্রন বেরই হচ্ছে না। এবার সেকেন্ডটার মধ্যে যাই, যখন দুইটার ফ্রিকোয়েন্সি সমান তখন শুধুমাত্র ইলেকট্রন কোনো মতে নির্গত হবে, কিন্তু এক্সট্রা কোনো শক্তি আছে নাই, তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি কত হবে, জিরো। সুন্দর, স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। এবার উপরেরটায় যাই, বেশি পরিমাণ শক্তি নিয়ে নামছে, তার মানে ইলেকট্রনটা নির্গত হবেই, তারপরেও কিছু এক্সট্রা শক্তি থাকবে যেটাতে ইলেকট্রন গতিশীল হবে। ফলে এই প্রথম ক্ষেত্রে কি, এই নির্গত হবে আবার কি থাকবে, একটা গতিশক্তিও থাকবে। এখন জিনিসটা সুন্দরভাবে একটা পরিপূর্ণ শেপ পাইছে। ওকে, চলো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। মোটামুটি এই স্লাইডে আমাদের যা যা আছে এই 5, 6 বলা হয়ে গেছে। হ্যাঁ, 1ও বলা হয়ে গেছে, 3ও বলা হয়ে গেছে। 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা বলা হয়েছে, আমি দেখাই দিই। 4 নাম্বারটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম না গতিশক্তি মানে কি বলতো, হাফ এম ভি স্কোয়ার। এখানে ই এর নিচে জাস্ট কে লেখেনি, এইটাই পার্থক্য। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি ভিটা বের করতে চাই আমি কিভাবে বের করব বলতো, সেটা হচ্ছে আমি ভিটাকে রাখবো, এই দুইটাকে ই এর সাথে গুণ দিব, এমটাকে নিচে দিব, আর স্কোয়ার ছিল এর জন্য এটাকে রুট করে দিব। এটাই হচ্ছে এই সম্পর্কটা দেখাইছে। ওকে, আর 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে এখানে তোমার ওই ডি ব্রগলির যে বস্তু তরঙ্গ দৈর্ঘ্য পড়েছিলাম না, ভরবেগ তারপর তরঙ্গ দৈর্ঘ্য এদের মধ্যে যে সম্পর্ক সেইটা। এখানে পি হচ্ছে ভাইয়া ভরবেগ, আমি লিখে দিচ্ছি তোমাকে, পি ভরবেগ, ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমরা মনে রাখবো, পি সমান সমান এইচ বাই ই, আর ই হচ্ছে গিয়ে শক্তি। ওকে, তাহলে চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এক আপু প্রশ্ন করছে সূচন কম্পাঙ্কটা কি। তোমার জন্য বলতেছি, সূচন কম্পাঙ্ক হচ্ছে কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে নির্গত করতে কোন ফোটন কণার ন্যূনতম যে কম্পাঙ্কটা থাকা লাগবে সেটাই হচ্ছে সূচন কম্পাঙ্ক। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার আমরা আরেকটা ম্যাথে চলে এসেছি। এটাও ভিভিভিভিআই। এটা কেন ভিভি এতগুলো আই, কারণ এটা ছোট টাইপের এই অঙ্কগুলা পরীক্ষাতে অনেক বেশি আসে। হ্যাঁ, প্রশ্নটা পড়ে ফেলি। সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা নট, কার্যাপেক্ষক কত, মানে ডাব্লু নট সমান সমান হোয়াট। আমরা সূত্র কি জানি, ডাব্লু নট সমান সমান এইচ সি বাই কি, ল্যামডা নট। এটা কিন্তু আমরা জানি। তাহলে আসো আমরা ডাব্লু নটটা বের করে ফেলি, ভ্যালুগুলো সব বসাই। এইচ এর ভ্যালু কত, 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। সি এর ভ্যালু কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ল্যামডা কত দেওয়া আছে, ওই যে এত অ্যাংস্ট্রম, মিটারে নিব তাই না, 6630 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ওকে ফাইন, আসো আমরা আরেকটা লাইন এক্সট্রা লিখি যাতে আমাদের হিসাবটা সুন্দর করে পিওর হয়। যারা সংক্ষেপে করতে পারবা করে ফেলতে পারবা তাড়াতাড়ি করে। ঠিক আছে, এখন আমরা
6 এর পরে দশমিক রেখে বাকি 3টা সংখ্যাকে দশমিকের ওই পারে রাখি, তাহলে এখান থেকে কয়টা শূন্য কমে যাবে? 3টা শূন্য কমে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে? 10 টু দি পাওয়ার হবে -7। এখন আসো কেটে ফেলি, এই কাটলাম এই কাটলাম, তাহলে কি হয় 3 ইনটু উপর নিচে -7 উপরে গেলে কত হবে? +7। 8 আর -7 কত হবে? 15 +15 +15 আর -34 কাটাকাটি করে কত থাকে? -19। তাহলে আমাদের চূড়ান্তভাবে আমরা ডাব্লিউ নটটা কত পাচ্ছি? চূড়ান্তভাবে আমরা ডাব্লিউ নটটা পেয়ে যাচ্ছি এত। একক কি? যেভাবে আমি রেখেছি এই অনুযায়ী আমাদের একক হচ্ছে জুল। এককটা কি? জুল। অনেক সময় দেখা যায় কি যে ডাব্লিউ নট যেটা কার্যাপেক্ষক যেটা, এটার এককটা পরীক্ষাতে ইলেকট্রন ভোল্টে রাখে। তাহলে আমরা এই যে এত জুল পাইছি, এটা কি ইলেকট্রন ভোল্টে নিতে পারবো না? হ্যাঁ পারবো। কিভাবে নিব? 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? 19 জুল। তাহলে এই ভ্যালুটাকে আমরা কি করব? ওইটা দ্বারা ভাগ করব। আসো ভাগ করে ফেলি, কারণ পরীক্ষাতে এভাবে থাকে সব সময়, বেশিরভাগ ক্ষেত্রে। এই এখন কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 19 আর 10 টু দি পাওয়ার মাইনাস 19 কাটাকাটি গেল, তাহলে কত থাকে? থাকে হচ্ছে 3 ডিভাইডেড বাই 1.6। একক কি? একক হবে হচ্ছে ইলেকট্রন ভোল্ট, তাই না? এত ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা খেয়াল করো, এইটাও কিন্তু আমার অ্যান্সার। হ্যাঁ, এই যে এত জুল এইটাও আমার অ্যান্সার, আবার এই যে এত ইলেকট্রন ভোল্ট এইটাও কিন্তু আমার অ্যান্সার। পরীক্ষা অপশনে যেটা থাকে আমি সেটা দাগায় দিলেই হয়ে যাবে। আশা করি জিনিসটা আমরা সকলেই বুঝতে পেরেছি। ঠিক আছে? ওকে, চলো আমরা সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, পড়ি কি বলেছে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ কম্পাঙ্কের বিকিরণ, মানে এটা তোমার কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে যে এত কম্পাঙ্কের একটা বিকিরণ। বিকিরণ বলতে এখানে তোমার ওই যে আলোক রশ্মি, ফোটন কোণ, এগুলাকে বোঝানো হয়েছে যে এত কম্পাঙ্কের বিকিরণ কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ এত জুল গতিশক্তি, গতিশক্তি মানে জানি কি ইকে, তাই না? এত জুল গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত করে বা নিঃসৃত হয়। ওই ধাতুর সূচন কম্পাঙ্ক কত? সূচন কম্পাঙ্ক মানে কি এফ নট সমান সমান ওয়াট। ফাইন, সবকিছুই দেওয়া আছে, আমরা ইকুয়েশনটা বসায় ফেলি। আমরা তো ইকুয়েশন জানি, এইচ এফ সমান সমান কি ছিল? এইচ এফ নট প্লাস কি ছিল? ইকে। ওকে, তো আমাদের কি লাগবে? এফ নট লাগবে। তো এইচ এফ নট কে রেখে ইকেটাকে ওই পারে দিয়ে দিই, তাহলে এইচ এফ মাইনাস কি হবে? ইকে। এবার আসো আমরা আস্তে আস্তে অল্প অল্প করে হিসাব করি। প্রথমে এইচ এর ভ্যালুটা বসায় দেই। এই পারে আগে ভ্যালুটা বসাই। এইচ এর ভ্যালু কত? 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু ওই যে দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 15 মাইনাস ইকে গতিশক্তির ভ্যালু কত? ওই যে দেওয়া আছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? 19। ওকে, আসো আগাইতে থাকি। এখন আমরা সমান সমান এইচ এফ নট এভাবে রাখলাম। এখন যদি আমরা একটু অল্প অল্প করে হিসাব করি, 6.6 আর 4 দুইটারে গুণ করলে কত হয়? 4 6 24 আর ওইদিকে 4 6 24, তো যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 26.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 আর 15 কত হয়? কাটাকাটি করে -19। আর এখানে অঙ্কের মাইনাস থাকে আর হচ্ছে 3.6 ওই জিনিসটা থেকে যায়, তাই না? এত। ওকে, এই পাশে যা আছে তা আমরা রাখলাম। এইচ এফ নট সমান সমান, তো এখন দেখি তো হিসাব করি ভাইয়া। এই 26.4 আর 3.6 এই দুইটা একটা থেকে একটা বিয়োগ করলে কত হয়? 22.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? 19। ফাইন, এখন আমাদের তো শুধু এফ নট লাগবে, তাহলে আমরা এফ নটটাকে রেখে এইচটাকে ওই পারে দিয়ে দিই। আসো, তাহলে এফ নট সমান সমান 22.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, নিচে দিয়ে দিলাম হচ্ছে এইচ। এখন এইচ এর ভ্যালুটা বসায় দিই, 22.8 ইন্টু 10 টু দি মাইনাস 19। এইচ এর ভ্যালু কত? 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত বলতো? 34। ওকে ফাইন, তাহলে 22.8 নিচে থাকলো 6.6 ইন্টু -34 উপরে গেলে কত হবে বলতো? +34, তাই না? তাহলে +34 আর -19 কাটাকাটি করে কত থাকে? কাটাকাটি করে থাকে 15। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে এত হার্টজ। মুখে মুখে তো এর চেয়ে বেশি করতে পারবো না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
খুব ইজি একটা অঙ্ক, একটু সময় নিয়ে করতে হয়েছে এই, কিন্তু অঙ্কটা কিন্তু ইজি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং তোমরা অঙ্কটা করতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। রাইহান একটা প্রশ্ন করেছো যে নিবৃত্তি বিভব কি, এটা ক্লাসের শেষে আমি তোমাকে দেখায় দিব। হ্যাঁ, এখন আমরা আপাতত আমাদের লেকচারটাকে শেষ করি। তো চলো আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন রয়েছে, তোমরা এটা অ্যান্সার দাও। এটার জন্য তোমরা সময় পাচ্ছ 45 সেকেন্ড। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এবং আমাদের সময় শেষ। এখন যদি আমি অঙ্কটা তোমাকে করে দেই, হ্যাঁ আগে অঙ্কটা করে দেই, তারপর তোমাকে আমি এটা নিয়ে কিছু কথা বলবো। একটু মনোযোগ দাও সবাই। বলেছে যে 10 AMU ভরের সমতুল্য শক্তি সমান কত? AMU মানে কি বলতো? অ্যাটমিক মাস ইউনিট, তাই না ভাইয়ারা? ওকে, অ্যাটমিক মাস ইউনিট। তো আমরা সবাই জানি বা মনে রাখবো যে 1 মিউ ভর, এটা তো একটা ভরের ইউনিট। এই পরিমাণ ভর যদি শক্তিতে পরিণত হয়, আগে আমি লিখবো তারপর কথা। সেই শক্তিটাকে আমরা অবজেক্টিভের জন্য যদি এই টাইপের ম্যাথ আসে, ধরে নিব 900 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 এমইউ ভর যদি শক্তিতে পরিণত হয়, কি পরিমাণ শক্তি প্রোভাইড করবে বা উৎপন্ন হবে? 900 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে যদি 10 AMU এই পরিমাণ হয়, তাহলে কত হবে? নিশ্চয়ই 9000 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নেই, তাহলে 9000 ইন্টু কত হবে? 10⁶ ইলেকট্রন ভোল্ট। এখন 9 এর পরে শূন্য আছে 3টা, উপরে আছে 6, তাহলে কত হবে? 9 ইন্টু 10⁹ ইলেকট্রন ভোল্ট। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের বি। এখন এখানে হচ্ছে অনেকের কথা যে ভাইয়া আমরা বইয়ে পড়েছি যে 1 AMU সমান সমান হচ্ছে মনে করেন 934 মেগা ইলেকট্রন ভোল্ট। অনেকে বলবে ভাই আমি পড়ছি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। আরেকজন বলবে ভাই আমি পড়ছি হচ্ছে আপনার 931.5 ইলেকট্রন ভোল্ট। আরো অনেকে অনেক কথাই বলবে। তো যতগুলাই ভ্যালু বলো না কেন, প্রতিটা ভ্যালুই কিন্তু তোমার আমি দেখেছি 900 থেকে 940-এর মধ্যে ছিল। 900 থেকে কিসের মধ্যে ছিল? 940-এর মধ্যে ছিল। তো এই টাইপের অবজেক্টিভ গুলা করতে গেলে আমি ধরে নিব হচ্ছে 900 মেগা ইলেকট্রন ভোল্ট। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে নর্মালি যে 1 AMU ভর শক্তিতে রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি হয়, কি বলে মানে পাওয়া যায়, তখন আমরা সবচেয়ে সেফ হচ্ছে এই 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট এইটা দাগানো। তখন আমরা এই জিনিসটা দাগাবো। হ্যাঁ, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, বা যাদের মনে প্রশ্ন ছিল তারা এখন বুঝতে পারছো যে নর্মালি সিঙ্গেলে আসলে তোমাকে কি করতে হবে। ঠিক আছে, ওকে। তো চলো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। একটি ইলেকট্রনের গতিশক্তি দিয়েছে এত ইলেকট্রন ভোল্ট, এর বেগ কত? বেগ মানে কি? ভি সমান সমান হোয়াট। আর কি দেওয়া আছে ভাইয়ারা বলো? গতিশক্তি। আমরা ইকুয়েশন কি জানি? খুবই ইজি, ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এটা পানির মতো একটা ম্যাথ। তাহলে ভি স্কোয়ার সমান সমান কত? 2 ইকে, নিচে হচ্ছে এম। এখন আসো আমরা ভ্যালুগুলো বসাই। 2 ইন্টু ইকে কত? ওই যে 0.91। ইলেকট্রন ভোল্টকে জুলে কিভাবে নিব? ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে না, 1.6 10⁻19। আর ইলেকট্রনের ভর কত আমরা জানি? 9.1 ইন্টু 10⁻কত? 31। ওকে ফাইন। তো আসো আরেকটা লাইন করি। উপরে যা আছে ঠিক রাখলাম, 2 ইন্টু 0.91 ইন্টু 1.6 ইন্টু 10⁻কত? 19। নিচে কত ছিল? 9.1। দশমিকটারে এক ঘর বামে নিয়ে আসি, তাহলে 0.91 লিখলে ওইখানে কি একটা শূন্য আমাদের কি হবে? কমে যাবে। তাহলে কত হবে? 10⁻30। অনেকে আসো বলতে পারো যে ভাইয়া এত লাইন করা দরকার আছে? এ তো মুখে মুখে ইজিলি করা যায়।
আমি তো ভাইয়া যখন পড়াচ্ছি সবার কথা ভেবে পড়াচ্ছি, তাই না? ওকে, তা আসো তাহলে হচ্ছে ভি স্কোয়ার সমান সমান, এখানে দেখি তো কে কে কাটাকাটি যায়, এইটা বাদ, তাই না? ওকে, তাহলে এই 2 আর 1.6 গুণ করলে কত হয় বলো তো? 3.2 ইনটু নিচে -30 উপরে গেলে +30, তাহলে +30 আর 19 মানে -19 কত হয়? 11, তাই না? তাহলে 10⁻11। অতএব ভি সমান সমান √3.2 ইন্টু 10⁻11, এত একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। খুব ইজি একটা ম্যাথ ছিল। চলো সামনে আমরা আগাই। প্রশ্নটা পড়ে ফেলি। কি বলেছে? 6 ইন্টু 10⁻7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তার মানে এটা ল্যামডা দিয়ে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে যে ইলেকট্রন নির্গত হয় তার সর্বোচ্চ গতিশক্তির মান বলে দিয়েছে এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে ইকে মানে গতিশক্তি দেওয়া আছে। আর আমি লিখি বা না লিখি, আমার ব্রেনে তো আছেই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। ওকে, তো ওই ধাতুর কার্যাপেক্ষক নির্ণয় করো, মানে কি ডাব্লিউ নট সমান সমান ওয়াট। তো আমরা ইকুয়েশন যেটা জানি সেটা তুলে ফেলি। এইচ এফ সমান সমান, এখানে এইচ এফ নট লিখবো নাকি ডাব্লিউ নট লিখবো? যেহেতু ডাব্লিউ নট চাইছে তাই ডাব্লিউ নটটাই লিখি, কোনো সমস্যা নাই। যোগ হচ্ছে ইকে, আমি ইকুয়েশন জানি, ইচ্ছা মতো আমি সাজাইতে পারবো, যখন যেটা লাগে সেটাই বসাবো, ঠিক আছে? তাহলে ডাব্লিউ নটটা রাখলাম, ইকেটাকে ওই পারে দিয়ে দিলাম, ধাক্কা দিয়ে চলে গেল। এখন আসলে আমরা ভ্যালুগুলা এক এক করে বসায় ফেলি। ও, ভ্যালু বসানোর আগে আমার তো দেওয়া আছে ল্যামডা, আর এখানে এফ লিখছি, তাহলে কি লিখতে পারি? সি বাই ল্যামডা মাইনাস হচ্ছে ইকে। এখন আসো আমরা সুন্দর করে ভ্যালুটা বসাই। ওকে, আমরা পেনটা চেঞ্জ করে ফেলি। প্রথমে এইচ এর ভ্যালু বসাই, 6.6 ইন্টু 10 মাইনাস কত? 34। ওকে, আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸8। ল্যামডা কত বলো তো? এই যে দেওয়া আছে 6 ইন্টু 10 কত? -7। তারপর হচ্ছে অঙ্কের মাইনাস ইকে কত? এই যে 0.5 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে কিসে নিব? অবশ্যই এসআই এককে নিতে হবে, 10⁻−19। ওকে, আসো এখন আমরা হিসাব করে ফেলি, সমান সমান দিলাম। এখন আসো আমরা কাটাকাটি করি, ঠিক আছে? 3 দিয়ে 6 কে কাটলে কত হয়? 2। এই 2 দিয়ে আবার এই 6.6 কে কাটলে কত হয় বলো তো? 3.3। তাহলে ডাব্লিউ নট কত পাচ্ছি? 3.3 ইন্টু 10⁻−34। আর আচ্ছা, আগে উপরে 8 নিচে -7, -7 উপরে গেলে +7 হয়, তাহলে 8 আর সাথে কত? 15। 15 আর -34 কত হয়? -19। ফাইন, হয়ে গেল। মাইনাস দিলাম, এখানে কত আছে? 0.5 আর 1.6 গুণ করলে কত হয়? গুণ করলে হয় 80, কিন্তু যেহেতু দুইটা সংখ্যার আগে দশমিক এর জন্য 0.8, তাই তো? ইন্টু 10⁻−19। ওকে ফাইন, তাহলে ডাব্লিউ নট আমরা পেয়ে গেলাম এটা। এখন আসো আমরা যদি ফিনিশ করি, তাহলে ডাব্লিউ নট সমান সমান 3.3 থেকে 0.8 বিয়োগ করলে কত হয়? যদি আমি ভুল না করি 2.5 হয়। তাহলে 2.5 ইন্টু 10⁻- কত? 19 এত জুল। এটা কিন্তু আমার অ্যান্সার। এখন এটা আবার কিসে থাকতে পারে? ওই যে ইলেকট্রন ভোল্টে থাকতে পারে। চলো নিয়ে যাই। কিভাবে ইলেকট্রন ভোল্টে নিব? 2.5 ইন্টু 10⁻19 কি দ্বারা ভাগ দিব? 1.6 ইন্টু 10⁻19। কাটাকাটি করলে কত হবে? 2.5 ডিভাইডেড বাই 1.6। এককটা কিসে আসবে বলো তো? এককটা আসবে ইলেকট্রন ভোল্টে। তাহলে ওইটাও আমার অ্যান্সার, এইটাও আমার অ্যান্সার। পরীক্ষায় যেভাবেই থাকুক আমি কি করতে পারবো? দাগিয়ে দিয়ে আসতে পারবো, ঠিক আছে? এটাও আমার অ্যান্সার। আবার কই গেল? আবার এই যে ইলেকট্রন ভোল্ট, এটাও আমার কি ভাইয়া বলো তো? এটাও আমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে, এই চ্যাপ্টার থেকে জাস্ট যেই 2-3টা জিনিস দাগিয়ে দিচ্ছি ভিবিআই লিখে, কেউ কারো যদি খুব কষ্ট হয় খালি ওই কয়টা জিনিস পড়লেও কিন্তু হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে এসেছি। এই ছকটা বলে আমরা তোমাদের ব্রেক দিব। তো আসলে ছকটা বলে ফেলি, কি কি আছে ছকের মধ্যে দেখি। এটা তো আমরা অলরেডি দেখে ফেলেছি, হ্যাঁ। আর 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে
তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আসছে। কোনটা কি? এখানে যে আমরা ডেল্টা এক্স বলতেছি এটা হচ্ছে ভাইয়া অবস্থানের অনিশ্চয়তা, ঠিক আছে? অবস্থানের কি অনিশ্চয়তা, অনিশ্চয়তা। অনিশ্চয়তা মানে কোনো গ্যারান্টি নাই। মানে মনে করো তুমি বললা 2.5 সেন্টিমিটার, আরেকজন বললো 2.6 সেন্টিমিটার, প্রায় মানে কাছাকাছি, কোনটা আমরা নিশ্চিত না, এমন বিষয়। আর ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা। তো এখানের বিষয়টা হচ্ছে যদি কোন একটা পার্টিকেল বা কোন একটা বস্তু কণার অবস্থানের অনিশ্চয়তা বলে দেয় এবং ভরবেগের অনিশ্চয়তা বলে দেয় বা জানতে চায়, এদের গুণফলটা তোমার ওই প্লাঙ্কের ধ্রুবককে 4 পাই দ্বারা ভাগ করলে যা হয় তার সমান হয়। এটা হচ্ছে হাইজেনবার্গের একটা ফর্মুলা, ঠিক আছে? এটা উনি আবিষ্কার করছেন। তো তারপর আসি 3 নাম্বারটায়। 4 আর 5 আমরা কম্পটন ক্রিয়া বুঝে তারপর আসবো, 3 নাম্বারটার মধ্যে যাই। 3 নাম্বারটা দেখতে পারতেছো, এখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, এখানে হচ্ছে বিভব, আর এটা হচ্ছে hc বাই ল্যামডা। আমার এই ডান পাশে যেটা আছে সেটা একটা শক্তির ইকুয়েশন, বাম পাশেরটাও কিন্তু ভাইয়া শক্তির ইকুয়েশন বা শক্তি সম্পর্ক। তো আমি যদি তোমাকে বিষয়টা একটু দেখাই তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে, একটু খেয়াল কর। আমরা সবাই জানি যে ই সমান সমান এইচ এফ, আবার এইচ সমান সমান কি সি বাই ল্যামডা। তাহলে ই সমান সমান এই বিষয়টা লেখাই যায়, এটা আমার ব্রেনে ঢুকে গেছে। এইবার আসি এই যে ইলেকট্রন ভোল্ট, এইটা আবার কিভাবে ই হয়। হ্যাঁ, ই সমান সমান কিভাবে আমি এইটা বলতে পারতেছি, এটা হচ্ছে আমার কথা। একটা জিনিস খেয়াল করো তো, 1 ইলেকট্রন ভোল্ট মানে কি 1.6 ইন্টু 10⁻⁹ জুল। তার মানে তুমি কি বলতেছো যে ইলেকট্রন ভোল্ট যেই কথা, জুল কিন্তু সেই কথা। তার মানে জুল যেহেতু শক্তির একক, তার মানে ইলেকট্রন ভোল্টও কি শক্তির একক। তাহলে বিষয়টা কিভাবে কি হইলো একটু দেখান তো, তোমাকে আমি দেখাই। ধরো এটা একটা পরিবাহী, ধরো এইটা একটা পরিবাহী, ধরলাম এটা একটা পরিবাহী। এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট। হ্যাঁ, সাপোজ দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 1 ভোল্ট। যদি কোনো একটা ইলেকট্রন, যদি কোনো একটা ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে মুভ করে, ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁹। হ্যাঁ, প্লাস মাইনাস প্রকৃতি বোঝায়, মাইনাসটাকে তুমি গুল্লি মারো, খালি শুধুমাত্র ভ্যালু নিয়ে চিন্তা করো। তাহলে তার মানে একটা ইলেকট্রন যদি কোনো একটা পরিবাহীর দুঃখিত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় এবং যদি ওই দুই প্রান্তের বিভব পার্থক্য হয় 1 ভোল্ট, তাহলে ওই ইলেকট্রনটাকে কি পরিমাণ কাজ করতে হয়? অ্যান্সার হচ্ছে এই যে 1.6 ইন্টু 10⁻⁹ জুল কাজ করতে হয়। তাহলে যদি দুই প্রান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট হয় তাহলে কি পরিমাণ কাজ করতে হইতো? তাহলে নিশ্চয়ই ইলেকট্রনের চার্জের সাথে আমি 2 ভোল্ট গুণ দিতাম। যদি বলতো যে দুই প্রান্তের পরিবাহীর বিভব পার্থক্য 4 ভোল্ট, তাহলে যদি একটা ইলেকট্রন যায় তাহলে ইলেকট্রনকে যেতে কি পরিমাণ কাজ করতে হয়, তখন নিশ্চয়ই আমি ইলেকট্রনের চার্জের সাথে 4 গুণ দিতাম। তার মানে এই গুণ দিয়ে আমি কি পাইতেছি, গুণ দিয়ে আমি কি পরিমাণ কাজ করছে বা কি পরিমাণ শক্তি লাগছে সেইটা বের করতে পারছি। তার মানে বুঝতে পারলাম যে ই সমান সমান ইলেকট্রনের চার্জের সাথে আমি যদি বিভব পার্থক্য গুণ দেই তাহলে যেই ভ্যালুটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি একটা শক্তির ভ্যালু। তাহলে যেহেতু এই hc বাই ল্যামডাও শক্তি, আবার ইভি এটাও শক্তি, ফলে এই জিনিসটা কিন্তু আমি লিখতেই পারি। ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের সামনে ম্যাথ আছে, তখন আমরা দেখব। এবার আমরা 4 আর 5 বোঝার জন্য চলো একটা ফাঁকা পেজের মধ্যে যাই। এখানে আমরা কম্পটন ক্রিয়াটা দেখব, খুবই ইজি একটা কনসেপ্ট, খেয়াল করো সবাই। এখানে একটা ইলেকট্রন আছে, চুপ করে বসে আছে মনে করো, ঠিক আছে? সে গতিশীল হইতে পারে, স্থির হইতে পারে, এরকম করে চুপ করে বসে আছে ধরলাম। এখন এখানে একটা ফোটন আছে, এখানে একটা কি আছে, এখানে একটা ফোটন কণা। সেই ফোটন কণাটা গতিশীল। তো গতিশীল হতে 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 ইলেকট্রনের সাথে একটা সময় তার দেখা হয়েছে, সে তো গতিশীল ছিল, সে ইলেকট্রনটা একটা ধাক্কা মারছে ঠাস করে। তো ইলেকট্রন ফোটনের ধাক্কা খেয়ে ফোটনটাও সাপোজ এই দিকে চলে গেছে ফাই কোণে, এদিকে বিক্ষিপ্ত হয়েছে ধরলাম, আর ইলেকট্রনটা ফোটনের ধাক্কা খেয়ে অন্য কোনো একটা দিকে কোনো একটা অ্যাঙ্গেল করে চলে গেছে। তো ওরে নিয়ে আমার কোনো কাজ নেই, ইলেকট্রনটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার সব কথা ফোটনকে নিয়ে। এখন তুমি আমাকে বলো, এই যে ফোটনটা যাচ্ছিল নিশ্চয়ই সে একটা শক্তি নিয়ে যাচ্ছিল ই। এখন যখন সে ইলেকট্রনটাকে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে ওই ফোটনের শক্তি কি আর ই আছে না পরিবর্তন হয়ে গেছে? অবশ্যই পরিবর্তন হয়েছে, কারণ সে যে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে একটু শক্তি তো ফোটন নিয়েই মানে ইলেকট্রনকে দিতেই হয়েছে ধাক্কা দিতে। তাহলে সেই শক্তিটা এখন ধরলাম আমি ই প্রাইম। তাহলে কোনটা বেশি, ই বড় মানে কার মান বেশি, ই এর মান না ই প্রাইমের মান? অবশ্যই ই এর মান বেশি, কারণ ধাক্কা লাগার পরে তো একটু শক্তি কমে গেছে। তাহলে ই এর মান যদি বেশি হয়
ধরলাম ফোটনটার এই ফ্রিকোয়েন্সি ছিল ল্যামডা, ধাক্কা লাগার পরে ফ্রিকোয়েন্সি কত হয়েছে ল্যামডা প্রাইম। তাহলে যেহেতু ই এর সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক সমানুপাতিক, তাহলে অবশ্যই বুঝতে পারতেছি ধাক্কা লাগার আগে ফোটনের কম্পাঙ্ক ধাক্কা লাগার পরে ফোটনের কম্পাঙ্কের যে কি হবে, বেশি হবে, কমন সেন্স। আবার যে ফোটনটা যাচ্ছিল তার তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম ল্যামডা, এবং ধাক্কা লাগার পরে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে গেছে, ল্যামডা প্রাইম। এখন ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে অবশ্যই ধাক্কা দেওয়ার ফলে ফোটনের কি বেড়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে এই যে একটা ফোটন ইলেকট্রনকে ধাক্কা দেওয়ার ফলে তার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গিয়েছে, এই ঘটনাটাকে বলা হয়, মানে এই পুরো বিষয়টাকেই বলা হয় কম্পটন ক্রিয়া। আর তরঙ্গ দৈর্ঘ্যের এই পরিবর্তনটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। তো এটা নিয়ে একটা ইকুয়েশন আছে যেটা আমাদের সরি বিজ্ঞানী কম্পটন দিয়েছেন, সেটা কি, সেটা উনি বলেছেন যে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা ডেল্টা ল্যামডা সমান সমান ডেল্টা সি ইন্টু 1 - cos ফাই। এই ফাই কোণটা যেই কোণে ফোটন বিক্ষিপ্ত হয়েছে, কে বিক্ষিপ্ত হয়েছে, ফোটন। আর এই যে আমরা লিখলাম না এই যে ল্যামডা সি, এই ল্যামডা সি এর মানে কি বলতো, এই ল্যামডা সি এর মানে হচ্ছে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, এটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, 0.024 অ্যাংস্ট্রম। তোমরা অনেক বেশি ভুল করো পরীক্ষার মধ্যে, 0.24 লেখা থাকে ওইটা দাগায় দাও, হবে না কিন্তু। পয়েন্টের পরে অবশ্যই খেয়াল করতে হবে জিরো আছে, হ্যাঁ, 0.024 অ্যাংস্ট্রম, এটা কিন্তু ভুল করবা না। ফাইন। তো এখন এই যে ডেল্টা ল্যামডা জায়গায় আর কি কি লেখা যায় একটু যদি মডিফাই করি, তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা লিখতে পারি সমান সমান ল্যামডা সি 1 - cos ফাই, তাই না? এই যে সুন্দর একটা ইকুয়েশন দাঁড় হয়ে গেল, তো আমরা দেখতেই পারলাম। জাস্ট ফাইন, ভালো কথা। এখান থেকে আমি তোমাকে জাস্ট দুইটা কন্ডিশন বলে যাচ্ছি, হ্যাঁ, কখনো আসলে তোমার কাজে লাগতে হবে। দুইটা কন্ডিশন বলে যাচ্ছি। কন্ডিশন নাম্বার 1, যদি ভাইয়া ফাইটা 0 ডিগ্রি হয়, ফাইটা 0 হইলে cos 0 কত, 1, তাহলে 1 থেকে 1 গেলে কত হয়, 0। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই আমার হাতের ডান পাশ পুরাটাই 0। তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা প্রাইম সমান সমান কি হবে, ল্যামডা, মানে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তার মানে তার ফোটনের যে শক্তি কম্পাঙ্ক ওইগুলোরও কি হবে না, কোনো পরিবর্তন হবে না। নর্মাল সেন্স তুমি বলতেই পারবা। কন্ডিশন 2, যদি কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে কি cos 90 মানে কত, 0। তাহলে 1 থেকে 0 গেলে 1। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে আমার ল্যামডা প্রাইমটা ল্যামডা যোগ ল্যামডা সি। তার মানে সেই ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যে ল্যামডাটা পাবো সেটা হবে আগের ল্যামডার সাথে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য যোগ করলে যেটা হবে সেইটা। এই বিষয়গুলো তোমরা একটু কষ্ট করে মাথায় রাখবা। খুবই ইজি একটা ব্যাপার, আশা করি সকলেই বুঝতে পেরেছো। একজন প্রশ্ন করেছে কম্পাউন্ড ক্রিয়া দিয়ে কোনো ম্যাথ আসে কিনা, না ভাইয়া কোনো ম্যাথ আসে না, এটা জাস্ট কনসেপ্ট গুলা বললাম, এগুলাই পরীক্ষাতে আসে। তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করবে যে ধাক্কা দেওয়ার পরে বা সংঘর্ষের পরে ফোটনের কম্পাঙ্ক কি বাড়ে কমে, নাকি তরঙ্গ দৈর্ঘ্য কি বাড়ে নাকি কমে, এই টাইপের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? তার মানে আমরা যদি প্রিভিয়াসে যাই, এই ইকুয়েশনগুলো আমার বলা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? অ্যাজ আই সে আমরা বলেছিলাম আমরা একটা ব্রেকে যাব, আমরা একটা তাহলে ব্রেকে যাচ্ছি এখন, এবং আমরা ফিরে আসবো। এখন বাজে 3টা 14, আমরা ঠিক 3টা 20-এ ক্লাস শুরু করব। আমরা ঠিক কয়টায় শুরু করব বলো তো, 3টা 20-এ ক্লাস আবার শুরু করব। তোমরা এখন একটু রেস্ট নাও।
আচ্ছা, তো ঠিক আছে, আমাদের মোটামুটি ভাইয়া ব্রেক শেষ, আমরা শুরু করব। শিপন ভাইয়া রিলেটিভিটিটা আরেকবার দেখতে চাই, আমরা ক্লাস শেষে রিলেটিভিটিটা দেখায় দিব অবশ্যই। ঠিক আছে শিপন? তো মোটামুটি সবাই হয়তো এসে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। মাঝখানে কে জানি একটা প্রশ্ন করছিল যে ফোটনের ভরটাকে আমরা কেন শূন্য ধরি। আসলে দেখো, যে কোয়েশ্চেনটা করছিল তার জন্য বলতেছি। হ্যাঁ, এটা একদমই হচ্ছে একটা কি বলবো, মানে কন্ট্রাডিক্টরি একটা কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, ফোটন তো আলোর কণা, এই আলোর কণাটাকে আমরা কোনোদিনও স্থির অবস্থায় পাই না, সবসময় গতিশীল অবস্থার মধ্যেও পাই। তুমি যদি ইজিলি বুঝতে চাও একটা নর্মাল ব্যাখ্যাতে এইটা একটা ব্যাখ্যা হইতে পারে, যে ব্যাপারটাকে আসলে স্থির অবস্থায় কোনোদিন আমি পাই না। তো যে জিনিসটাকে আমি স্থির অবস্থায় কোনোদিন পাই না, স্থির অবস্থায় যে জিনিসের কোনো এক্সিস্টেন্সই নাই, তাহলে ওই জিনিসের আবার ভর কোত্থেকে আসবে, এটা একটা ব্যাখ্যা হইতে পারে। ঠিক আছে, ওকে, তো চলো আমরা সামনে চলে যাচ্ছি। হ্যাঁ, কি বলেছে, একটি এক্স রে টিউবে এত কিলোভোল্ট বিভব পার্থক্য যেটা ভি প্রয়োগ করায় উৎপন্ন এক্স রে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে ল্যামডা সমান সমান হোয়াট, যেটা ল্যামডা বের হবে ওটাই ন্যূনতম হবে, তাই আর এই খামাখা ন্যূনতমের জন্য স্পেশাল কোনো মিনিমাম টিনিমাম লেখার দরকার নাই। তো কিভাবে করব, ভি দেওয়া আছে, ল্যামডা আছে, একটু আগে একটা সম্পর্ক দেখছিলাম মনে আছে, যে ই ইন্টু ভি সমান সমান কি ছিল, এইচ সি ডিভাইডেড বাই কি, ল্যামডা। এই পাশেও শক্তি ওই পাশেও শক্তি, তাহলে আমরা ল্যামডা লাগবে, তাহলে ল্যামডা সমান সমান এইচ সি ডিভাইডেড বাই কি, ই ইন্টু ভি। এই ফর্মুলা কিন্তু আমরা দেখেই আসছি। এখন আসো আমরা একটু ভ্যালুগুলো বসায় ফেলি। ওকে, ভ্যালুগুলো বসাই। এইচ এর ভ্যালু কত, 6.6 ইন্টু 10⁻34। সি আলোর বেগের ভ্যালু কত, 3 ইন্টু 10⁻, কত বলতো, 8। একটা দাগ দিলাম। ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻, কত, 19 ইন্টু ভি কত ভোল্ট, এই যে 300 কিলো ভোল্ট। তাহলে এই 300 কিলো ভোল্টকে কিসে নিতে হবে, ভোল্টে, 10⁻3। ওকে ফাইন, তাহলে এখন আসো আমরা আরেকটা লাইন করি, 6.6 ইন্টু 10⁻34। উপরে যা আছে ওইগুলাকে ওই রকমই আমরা রাখলাম। হ্যাঁ, একটা দাগ দিলাম, ইলেকট্রনের চার্জকে রাখলাম যা ছিল তাই, 300-কে 3 লিখলাম, তাহলে দুইটা শূন্যকে ওই 10-এর উপর দিয়ে দিলে কত হয়, 10⁵। এখন আসো আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি যদি এখন আমরা করি, তাহলে এই 3 আর 3 কাটলাম, আর বাকি কিছু কাটাকাটি যাচ্ছে না, যাচ্ছে না, ইজিলি যাচ্ছে না, তাহলে দরকার নেই। তাহলে ল্যামডা সমান সমান কত, উপরে 6.6, নিচে থাকে কত, 1.6 ইন্টু নিচে -19 আর 5 কাটাকাটি করে -14, -14 উপরে গেলে +14, +14 আর -34 কত হয়, -20, -20 আর 8 কত হয়, -12। তাহলে 10⁻⁻12, এত কি, এত হচ্ছে মিটার, তাই না? এখন পরীক্ষা অনেক সময় অ্যাংস্ট্রমেও থাকতে পারে, তাহলে অ্যাংস্ট্রমে বললে কত হবে বলো তো, অ্যাংস্ট্রমে বললে হবে 6 যা ছিল তাই, আর এখানে কত হবে, 10⁻² অ্যাংস্ট্রম। কেন, কারণ আমরা জানি যে 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10 মিটার। তাহলে এই ক্ষেত্রেও দেখো তো, মিটারে আমার এইটা অ্যান্সার এবং অ্যাংস্ট্রমে আমার নিচেরটা অ্যান্সার, দুইটাই কিন্তু আমার সঠিক উত্তর। তাহলে পরীক্ষায় যেভাবেই আসুক অবশ্যই আমি অ্যান্সার করে চলে আসতে পারবো, তাই না? ফাইন, চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। ফোটন ব্যবহার করে একটি মাইক্রোস্কোপের সাহায্যে পরমাণুর মধ্যকার ইলেকট্রনের অবস্থান এত অ্যাংস্ট্রম দূরত্বের মধ্যে নির্ণয় করার সময় ইলেকট্রনের ভরবেগ নিরূপণের অনিশ্চয়তা কত। ওকে, তার মানে এতটুক দূরত্বের মধ্যে মাপতে চাচ্ছি, কিন্তু আমি তো জানি না যে এতটুক দূরত্বের মধ্যে আদৌ মাপা যাবে কিনা, তাহলে এটা হচ্ছে আমার অবস্থানের অনিশ্চয়তা, আর ওরা বের করতে বলেছে কি, ভরবেগের অনিশ্চয়তা। ভেরি সিম্পল, আমি তো সূত্র জানি, যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি সমান সমান কত, এইচ ডিভাইডেড বাই 4 পাই। কি লাগবে, এই ডেল্টা পি লাগবে, তাহলে এইচ 4 পাই ইন্টু কত লিখবো, ডেল্টা এক্স। এখন আসো আমরা ভ্যালুগুলো বসায় দিই। ভ্যালুগুলো যদি বসাই, এইচ এর ভ্যালু কত, 6.6 ইন্টু 10⁻34, 4 পাই, ডেল্টা এক্স এর ভ্যালু কত, 0.33, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিলে 10⁻10 সমান সমান। এখন আসো কাটাকাটি আমরা করে ফেলি,
এই 6.6 কে 0.3 দ্বারা ভাগ করলে কত হয় 20, তাই না? এটা তো আমরা বুঝি। যদি 3.3 থাকতো ভাগ করলে হয়তো 2, যেহেতু 0.3 এর জন্য কত হয়েছে 20, আবার এই 20 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 5। তাহলে 5/π ইন্টু -34 -10 উপরে গেলে +10, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে বলো তো 24, তাই না? এত, তাহলে এত কেজি মিটার পার সেকেন্ড। কেন? কারণ ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। দেখছো কত সোজা একটা অঙ্ক। চলো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখন তোমাদের জন্য একটা পোল আছে, তোমরা এটার অ্যান্সার দিয়ে দাও। তোমরা এটার জন্য সময় পাচ্ছ 45 সেকেন্ড। এবং আমাদের সময় শেষ। এখন আমি যদি তোমাদের অঙ্কটাকে করে দেই, তাহলে কি বলেছে যে কোন ফোটনের রৈখিক ভরবেগ বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে পি, তরঙ্গ দৈর্ঘ্য কত মানে ল্যামডা সমান সমান হোয়াট। আমরা কি জানি পি সমান সমান না, ল্যামডা সমান সমান h/p। h এর ভ্যালু কত 6.6 10 টু দি পাওয়ার -34। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে যে দেওয়া আছে, দেখছো, লিখলাম। এখন তুমি একটা মজার ব্যাপার খেয়াল করো, আগে পাওয়ার গুলা নিয়ে চিন্তা করো। -27 উপরে গেলে +27, তাহলে -34 আর +27 মিলে কত হয় -7। তাহলে -7 কার কার পরে আছে? এইটার পরে আর এইটার পরে। এইবার আসো বাকিটা হিসাব করি। 6.6 কে 1.66 দ্বারা ভাগ করলে কোনোদিন 5 এর উপর হবে? কোনোদিন হবে না, তাহলে ডি নাম্বারটা বাদ। তাহলে কত হবে? প্রায় 4 এর কাছাকাছি হইতে পারে। তাহলে অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে আমাদের বি। যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো সকলকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে ফাইন। এখন 1 নাম্বার যেটা, এটা হচ্ছে ভাইয়া হাবলের সূত্র। এইটা কি? এইটা হচ্ছে হাবল ধ্রুবক। হ্যাঁ, এইটা হচ্ছে হাবল, কি বলতো, হাবল ধ্রুবক। আর ভিটা কি? ভিটা হচ্ছে ওই বিভিন্ন, যারা এই চ্যাপ্টারটা পড়ে আসছো হয়তো এটা পড়েছো, যে আমাদের এই মহাবিশ্বে অসংখ্য ছায়াপথ বা গ্যালাক্সি আছে। তো একটা ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথ ক্রমশ কি একটা থেকে আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে। তো কত বেগে বা কত ভ্যালোসিটিতে দূরে সরে যাচ্ছে সেইটা, মানে সেই বেগের মানটা। হ্যাঁ, আর ডি হচ্ছে ভাইয়া দূরত্ব, একটা ছায়াপথের বা কোনো একটা পার্টিকুলার নক্ষত্র বা তারা থেকে আরেকটার দূরত্ব। এখন এটা, এই দূরত্ব তো নর্মাল দূরত্ব না যে আমরা মিটার অথবা কিলোমিটারে প্রকাশ করতে পারবো। এর জন্য এই ক্ষেত্রে যে দূরত্ব ইউজ করা হয় সেটা হচ্ছে এমপিসি। হ্যাঁ, এটাকে বলা হয় মেগা পিসি। কি বলা হয়? মেগা পিসি। তো এই মেগা পিসি জিনিসটা কি? এই মেগা পিসি জিনিসটা হচ্ছে 1 মেগা পিসি সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 পিসি। এখন কথা হচ্ছে ভাইয়া পিসিটা কি? পিসিটা হচ্ছে, পিসি মানে পার সেক। হ্যাঁ, পিসি মানে কি? পিসি মানে হচ্ছে পার সেক। এটা হিসাব করে কিভাবে? এটা এইভাবে হিসাব করে, এক পিসি হচ্ছে 3.2 ইন্টু আলোক বর্ষ ইন্টু কি? আলোক বর্ষ। এই কথার মানে কি? এক পিসি হচ্ছে ওই দূরত্বটা যেই দূরত্ব আলো 3.2 এত বছরে অতিক্রম করে। তাহলে বুঝতেই পারতেছো যে আলো 3.2 বছরে কতটা দূরত্ব অতিক্রম করে। তাহলে এটাকে যদি মিটারে আনতে চাই কত হয়? 3 ইন্টু, এটা ঠিক অ্যাকুরেট ভ্যালু না, বাট এটা আমরা ইউজ করতে পারবো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 16 মিটার। তাহলে পিসি কে যদি মিটারে নেই তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 16 মিটার হয়। ঠিক আছে, ওকে ফাইন, এটা একটা গেল। তারপর ওই যে আমরা বেগ লিখছি, বেগের এককটা কি ইউজ করা হয়? বেগের এককটা এই ক্ষেত্রে ইউজ করা হয়, মনে রাখবা, কিলোমিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক যদি কিলোমিটার পার সেকেন্ড হয়,
দূরত্ব যদি মেগাপিসি হয় তাহলে হাবল ধ্রুবকের একক কি পরীক্ষাতে আসতে পারে? এটার একক হবে হচ্ছে বেগের নিচে দূরত্ব দিয়ে দিবা, তাহলে কিলোমিটার পার সেকেন্ড পার মেগাপিসি। হ্যাঁ, এটা কিন্তু পার মেগাপিসি, এটা কিন্তু এমন না যে এমপি ডিভাইডেড সি, এমন না, পার মেগাপিসি একসাথে, কিন্তু এমপিসি একসাথে। তাহলে কিলোমিটার পার সেকেন্ড ইন্টু পার মেগাপিসি, কার একক? হাবল ধ্রুবকের একক। এবার দুইয়ে চলে যাচ্ছি। দুইটা হচ্ছে, এটা হচ্ছে ডপলার ইফেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি ডপলার ইফেক্ট। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে বিভিন্ন নক্ষত্র বা তারা থেকে তো তোমার আমরা জানি বিভিন্ন রশ্মি নির্গত হয়। তো রশ্মিগুলা যেহেতু নির্গত হয়, নিশ্চয়ই তাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এগুলা রয়েছে। তো তরঙ্গ দৈর্ঘ্যের কিছু মানে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুর ওপর আমরা যদি সামহাও ভ্যালু নির্ণয় করতে পারি, তাহলে ওই ভ্যালু দেখে আমি এইটা বুঝতে পারি যে ওই তারকারাজিটা যে তাকায় তাকায় দেখতেছে বা মাপতেছে তার দিকে আসতেছে নাকি তার থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? আমি তোমাকে লিখে দিচ্ছি, এটা আমি তোমাকে লিখে দিচ্ছি। ভি হচ্ছে ভাইয়া ওই বেগ, যেই বেগে মনে করো আছে। সি হচ্ছে আলোর বেগ। আর এই ডেল্টা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। আর এখানে ডেল্টা নট হচ্ছে আদি দৈর্ঘ্য, মানে আদি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, মনে রাখবা, যদি ল্যামডা বাড়ে, মানে যদি ল্যামডার মানটা বাড়তে থাকে, হ্যাঁ, তাহলে যদি ল্যামডার মানটা বাড়ে তাহলে দূরে সরে যাবে। ল্যামডার মান বাড়া মানে দূরে সরে যাচ্ছে। তাহলে যদি ল্যামডা কমে, মানে ল্যামডার মান যদি কমের দিকে থাকে, তাহলে বুঝে নিবা কাছে আসতেছে। এই জিনিসটা আমরা যখন অঙ্ক করব তখন আমি তোমাকে বুঝাই দিব। হ্যাঁ, যদি ল্যামডাটা কমে তখন কি মনে হবে? কাছে আসতেছে। তোমরা যখন একটা মনে রাখবা কি, যে ল্যামডা বাড়ে দূরে সরে যায়, বাড়ে মানে দূরে যাচ্ছে, মানে ল্যামডা দূরে বেড়ে যাচ্ছে মানে দূরে সরে যাচ্ছে, একটা মনে রাখবা। ওকে, তারপর আসি 3 নাম্বারটার মধ্যে। 3 নাম্বারটা কি? এটা হচ্ছে আর এস সমান সমান 3gm/c²। এই আর এসটা হচ্ছে আমরা অনেকেই জানি শোয়ার্ট শিল্ড ব্যাসার্ধ। কি বলা হয়? শোয়ার্ট শিল্ড ব্যাসার্ধ, তাই না? এটার আরো অনেকগুলা নাম আছে। আরেকটা নাম কি? ওই যে সংকট ব্যাসার্ধ অথবা দিগন্ত ব্যাসার্ধ। হ্যাঁ, এই দুইটা জানলেই আমাদের হবে মোটামুটি। শোয়ার্টশীল ব্যাসার্ধ অথবা সংকট ব্যাসার্ধ। এই জি কি? সার্বজনীন ধ্রুবক। সি হচ্ছে আলোর বেগ। আর এমটা কি? এম হচ্ছে যেই তারকাটা বা নক্ষত্রটা তোমার ইয়েতে পরিণত হবে, ব্ল্যাক হোলে পরিণত হবে, তার ভর। যে তারকাটা ব্ল্যাক হোলে পরিণত হবে তার কি? ভর। এখন আমি তোমাকে ব্যাপারটা খুব ইজিলি বোঝানোর চেষ্টা করি, খুবই ইজি। খেয়াল করো, এখানে বিশাল বড় একটা তারা, মানে গ্রহ বা মানে একটা তারা আছে, বিশাল বড় একটা নক্ষত্রের মতো আছে। এটার ভর অনেক বেশি, হ্যাঁ, অনেক মোটা, সূর্যের থেকে অনেক বেশি মোটা এটা। এখন প্রত্যেকটা জিনিসের তো ভাইয়া ধ্বংস আছে। তো এই যে নক্ষত্রটা আমরা আঁকলাম, এটাও একটা সময় ধ্বংস হয়ে যাবে। তো যখন সে ধ্বংস হইতে নিবে, ধ্বংস হওয়ার ঠিক আগে যেই জিনিসটা হয়, এই তারকাগুলা সংকুচিত হতে থাকে। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি হতে থাকে? তাদের ভিতরে সংকুচিত মানে চেপে যাইতে থাকে। তো সংকুচিত হইতে 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 চুপসা যায়, মানে ছোট হইতে থাকে। ছোট হইতে হইতে এরকম একটা পয়েন্টের আকৃতির হয়ে যায়, মানে খুবই ছোট হয়ে যায়। এতটাই ছোট হয় যে এই জিনিসটা রেডিয়াস প্রায় নাই, মানে ব্যাসার্ধ একদমই নাই বললেই চলে। এই জিনিসটাকেই বলা হয় ব্ল্যাক হোল। এই জিনিসটাকে কি বলা হয়? ব্ল্যাক হোল। এটার ঘনত্ব অনেক বেশি থাকে। যদি এর রেঞ্জের মধ্যে কোনো কিছু যায় তাহলে সেই জিনিসটা আর বের হয়ে আসতে পারে না। এমনকি যদি আলোক রশ্মিও যায়, সে আলোক রশ্মিটাকেও সে কি করে? শোষণ করে ফেলে। এখন এত ঘনত্বর একটা জিনিস নিশ্চয়ই এতটুক ব্যাপিয়া থাকবে না, তার নিশ্চয়ই প্রভাব অনেক দূর ব্যাপিয়া থাকবে। এই ব্ল্যাক হোলেরও প্রভাব কি ভাইয়া? এর আশেপাশে ভালো দূরত্ব ব্যাপিয়াই কিন্তু থাকে। এই যে টিয়াকালির যে আমরা একটা দূরত্ব দেখাইলাম, এরটুক হচ্ছে ব্ল্যাক হোলের মনে করো রেঞ্জ। এতটুকের মধ্যে যেই আসুক সে শোষণ করে ফেলে। তাহলে এই যে ব্ল্যাক হোলের তোমার, ব্ল্যাক হোল থেকে এই ইয়া পর্যন্ত, যেই পর্যন্ত তার প্রভাব, ওই পর্যন্ত যে দূরত্বটা, এটাকেই বলা হয় শোয়ার্টশীল ব্যাসার্ধ। তার মানে শোয়ার্টশীল ব্যাসার্ধ হচ্ছে ব্ল্যাক হোলের ব্যাসার্ধ না, ব্ল্যাক হোলটা যতটুক এরিয়া নিয়ে প্রভাব বিস্তার করে, ওই এরিয়াটা যদি গোলাকার টাইপের হয়, ওই এরিয়াটার ব্যাসার্ধ। আশা করি জিনিসটা আমরা সকলেই বুঝতে পারছি। এখন চলো আমরা সামনের দিকে যাচ্ছি। তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন রয়েছে, তোমরা একটা অ্যান্সার দিয়ে দাও। এটার জন্য তোমরা সময় পাচ্ছ 45 সেকেন্ড।
আয়শা বলছে ছোট কি খুব তাড়াতাড়ি হয়? না ভাইয়া, এটা অনেক সময় লাগে ছোট হইতে, এটা অনেক সময় লাগে। হ্যাঁ, আমাদের সময় শেষ। আমি জানতাম তোমরা সবাই কি দাগাবা, এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের অ্যান্সারটা হয় নাই। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছে, যে সকল তারকায় মৃত্যুপূর্ব শুরুর পূর্বে ভরটা 1.4 এম নটের কম হয়। এম নট কার ভর বলতো? সবসময় মনে রাখবা এম নট সূর্যের ভর। এম নট কার ভর? এম নট সূর্যের ভর। ঠিক আছে, ওকে। তো তাহলে সেগুলা জীবনচক্র কিভাবে শেষ করবে? এটার অ্যান্সার হচ্ছে তারা সাদা বামন হবে, তারপর কালো বামন হবে, মানে অপশন সি। ঠিক আছে, এই বামন হয়ে তারা মৃত্যুবরণ করবে, সাদা বামন তারপর কালো বামন আর কি। ঠিক আছে, কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল কিন্তু হতে পারবে না, আর নিউট্রন তারা, সুপারনোভা, ওগুলা তো হবেই না। যাই হোক, তাহলে তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা ব্ল্যাক হোল হবে কিনা? শর্তটা কি? আমি শর্তটা তোমাকে লিখে দিচ্ছি, অনেকেই হয়তো জানো। যে কোনো গ্রহের ভর যদি হয় এম, ওই এমটাকে অবশ্যই ভাইয়া সূর্যের ভরের 3 গুণের বেশি হইতে হবে। একটা গ্রহ যদি সূর্যের থেকে অন্তত 3 গুণ বেশি ভর সম্পন্ন হয়, একমাত্র ওরাই কি করতে পারবে, ওদের জীবনের শেষ পর্ব, মানে শেষ পর্বটা ব্ল্যাক হোল হিসেবে কাটায় দিতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। যেই গ্রহটা তোমার মৃত্যুবরণ করতে নিছিল ওর ভর কত ছিল? 1.4 এম নট। তার মানে কি 3 ভাগ তো নাই, 3 ভাগের অর্ধেক সেইটাও না, তারও কম। তাহলে সে কিন্তু ব্ল্যাক হোল হইতে পারবে না। অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে যে অপশন সি। ঠিক আছে, যারা যারা অংশগ্রহণ করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আর শর্তটা লিখে দিচ্ছি কখন ব্ল্যাক হোল হবে, তোমরা দেখে নিও। হ্যাঁ, ওকে, এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। এনজিসি 4472 গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির সাপেক্ষে এত কিলোমিটার পার মানে সেকেন্ড দ্রুতিতে সরে যাচ্ছে। তাহলে কিসের মান দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে। হাবল ধ্রুবক মানে এইচ এর ভ্যালুটা দেওয়া আছে 55, এই যে এককটা দিয়ে দিয়েছে দেখছো, এত হলে আমাদের গ্যালাক্সি থেকে এই ওই গ্যালাক্সিটার এনজিসি 4472 দূরত্ব কত, মানে ডি সমান সমান ওয়াট। আমরা কি জানি? ভি সমান সমান এইচ ইন্টু কি ডি। তাহলে ডি সমান সমান কি হবে? ভি বাই এইচ। তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে 1100, এইচ এর ভ্যালু আছে হচ্ছে 55, ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 20। তাহলে কত হবে? 20। একক কি হবে? এমপিসি। এমপিসি মানে কি বলতো? ওই যে মেগা পারসেক, তাই না? এখন মেগা পারসেকে না থেকে কি অন্য এককও থাকতে পারে? কি কি থাকতে পারে? তাহলে 20 ইন্টু 10⁶ পিসি, এইটাও অ্যান্সার। আবার কি থাকতে পারে? 20 ইন্টু 10⁶। এই পিসিটাকে যদি মিটারে নেই কি হবে? 3 ইন্টু 10⁻, কত বলো তো? 10⁻16, তাই না, মিটার। তাহলে এটাকে যদি আর একটু ভাঙ্গি তাহলে কি হবে? একটু ভাঙলে হবে হচ্ছে 3 দুগুণা 6, 60 ইন্টু 10⁻, কত? 22 মিটার। কিলোমিটারে নিলে কত হবে? 60 ইন্টু 10⁻19 কিলোমিটার। তুমি খেয়াল করো এখানে যতগুলো আছে সবগুলাই কিন্তু অ্যান্সার, যতগুলো আছে সবগুলাই কি? সবগুলাই তোমার অ্যান্সার। পরীক্ষায় যেটাই থাকুক অবশ্যই যদি তুমি কনভার্ট জানো তুমি অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবা। অঙ্কটা কিন্তু খুবই সাধারণ ভাইয়া, তাই না? অঙ্কটা কিন্তু খুবই সিম্পল, তাই না? শিউলি বলছে আমরা কোন গ্যালাক্সিতে আছি? আমরা মিল্কি ওয়ে। হ্যাঁ, আমরা তো পৃথিবীতে বাস করি, পৃথিবীটা যে ছায়াপথ আছে গ্যালাক্সির বাংলা ছায়াপথ, সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। ওকে, চলো আমরা সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, কি বলেছে প্রশ্নটা একটু পড়ে ফেলি। যে জ্যোতির বিজ্ঞান মহাবিশ্বের গবেষণা থেকে জানা যায় যে ভস্মীভূত নক্ষত্র এর নিজের মহাকর্ষের প্রভাবেই ধ্বংস হয়ে কৃষ্ণ বিবরের রূপ নেয়। মানে তারা যখন মরে যেতে নিবে, আমরা জানি যে একটা মাধ্যাকর্ষণ বলের জন্য চেপে যাইতে থাকে, যেটা আমি বললাম। তো তারপরে কোয়েশ্চেনটা একটু ভুল আছে। মানে জিনিসটা হচ্ছে এমন, যেই গ্রহটার ভর সূর্যের ভরের 200 গুণের সমান, হ্যাঁ, তবে এর জন্য ওই গ্রহের ভর এত ভরের, এত সৌরভরের সমান হলে, সমানের পরে দাঁড়ি না,
সমানের পরে আমরা লিখবো হলে, হ্যাঁ, যেই গ্রহটা ভাইয়া ব্ল্যাক হোলে পরিণত হবে তার ভরটা যদি সূর্যের ভরের 200 গুণ হয়, তাহলে সেই ক্ষেত্রে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত হবে, মানে আর এস সমান সমান কত হবে। মানে একটা গ্রহ দেওয়া আছে, গ্রহটার ভর সূর্যের ভরের 200 গুণ, তাহলে ওই গ্রহটা যদি ব্ল্যাক হোলে পরিণত হয় তাহলে তার শোয়ার্টশীল ব্যাসার্ধ কত হবে। তো অঙ্কটা আমরা করে ফেলি। সূর্যের ভর দেওয়া আছে, দেখেছো এই যে দেওয়া আছে এম নট, আর এখানে ওরা প্রশ্ন মতে কি বলেছে, ওই গ্রহটার ভর এম সমান সমান কত, 200 এম নট, তাই না, সূর্যের ভরের 200 গুণ। এটা করার আগে আমি তোমাকে একটা মজার জিনিস শিখাই, খেয়াল করো। 2g এম নট ডিভাইডেড বাই সি স্কোয়ার, খেয়াল করো তো, 2 এর ভ্যালু তো তুমি জানো, জি মানে সার্বজনীন ধ্রুবক, এইটার ভ্যালু তুমি জানো, এম নট সূর্যের ভর দেওয়াই আছে তার মানে তুমি জানো, সি আলোর বেগ এইটাও তুমি জানো। তাহলে এখানে যে 4টা বস্তু আছে বা ব্যক্তিবর্গ বসে আছে প্রত্যেকটার ভ্যালু আমি জানি, তাহলে এদের ভ্যালুর যে অ্যান্সার এটা একটা কনস্ট্যান্ট আসবে। তো সেটা আমি আগে থেকে যদি মুখস্থ করে রাখি তাহলে অঙ্কটা করতে আমার এই মানে ক্যালকুলেটর লাগবে না। তাহলে এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা প্রায় 2.9 কিলোমিটার হয়, প্রায়, হ্যাঁ, এটা একদম অ্যাকুরেট না, 2.9 কত হয়, কিলোমিটার হয়। তাহলে এটা আমি একটু জেনে রাখলাম যেটা আমার কাজে লাগবে। এখন আসো আমি ম্যাথে যাই। তো আমাদের যেটা লাগবে, আমরা সূত্র কি জানি, আর এস সমান সমান 2gm, নিচে কি ছিল, সি স্কোয়ার, সমান সমান আর এস 2g, এম এর জায়গায় কত লিখবো বলো তো, এই যে 200 এম নট লিখে ফেলি, আসো এম নট লিখলাম, 200টা একটু ওই পাশে চাপায় লিখলাম, ঠিক আছে, আর নিচে সি স্কোয়ার। এখন বলো তো এর ভ্যালু কত, তুমি কিন্তু জানো, এই যে এই যে এর ভ্যালু কত তুমি কিন্তু খুব ভালো করেই জানো, এর ভ্যালু হচ্ছে ভাইয়া 2.9 কিলোমিটার। তাহলে 2.9 ইন্টু 200 গুণ করলে কত হয় বলো তো, 29কে 2 দ্বারা গুণ করলে হয় 58, দুইটা শূন্য থাকে, তাহলে 580 কিলোমিটার। তাহলে আমাদের শোয়ার্টশীল ব্যাসার্ধ কত আসে বলো তো, শোয়ার্টশীল ব্যাসার্ধ আসে এত কিলোমিটার প্রায়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কত ইজিলি তুমি করে ফেলতে পারবা ওই জিনিসটা মনে রাখতে পারলে, ঠিক আছে, ওকে। চলো আমরা সামনের দিকে আগাই। এটা হচ্ছে আজকের দিনের আমাদের লাস্ট ম্যাথ, হ্যাঁ, এটার পরে আমরা কিউএনএ তে চলে আসবো। কিউএনএ তে বেশ কিছু প্রশ্ন জমছে দেখলাম। হাইড্রোজেন বর্ণালী পর্যবেক্ষণ করে দেখা গেল এটি এত মিটার থেকে এত মিটারে বিচ্যুত হচ্ছে। তাহলে এটা ধরলাম ল্যামডা 1, এটা কি ধরলাম ল্যামডা 2। তো তুমি প্রথমেই বলো তো যে ল্যামডা বাড়তেছে নাকি কমতেছে। 500 থেকে 600 মানে ভাইয়া ল্যামডাটা বাড়তেছে। আর ল্যামডা বাড়লে কি হয়, দূরে যায় না কাছে আসে, শিখাইছি, দূরে যাচ্ছে, তার মানে দূরে যাচ্ছে, ল্যামডা বাড়ে মানে দূরে যাচ্ছে। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেন, তারাটি দর্শকের দিকে এগুচ্ছে না দূরে যাচ্ছে। তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারবা, যেহেতু ল্যামডা বৃদ্ধি পাচ্ছে সো দূরে যাচ্ছে, সো কি দূরে যাচ্ছে। তো বলেছিলাম বিষয়টা তোমাকে একটু বুঝাই দিব, হালকা ভাবে একটু বুঝাই দিই, খেয়াল করো, খুব নর্মাল ভাবে বলবো। এখানে একটা শব্দের উৎস আছে ভাইয়া, তুমি এখানে দাঁড়ায় আছো, তো তুমি যত কাছাকাছি থাকবা তোমার কানে শব্দটা তত জোরালো ভাবে আসবে, মানে শব্দ শক্তি তোমার কানে তত জোরালো ভাবে এফেক্ট ফেলবে। আমরা কি জানি, ই সমান সমান 1/ল্যামডা, ল্যামডার ব্যস্তানুপাতিক, তাহলে শক্তি যত বেশি হবে ল্যামডাটা তত কম হবে। তাহলে ল্যামডা কম মানে কি, তুমি কাছাকাছি আসো, আর ল্যামডা যত বাড়বে শক্তি তত কমবে, তুমি তত কম শুনবা। তাহলে ল্যামডা বাড়া মানে কি, শক্তি কমা, তার মানে তুমি দূরে আসো, তার মানে জিনিসটা কি দূরে সরে যাচ্ছে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, এবার আমরা 2 নম্বরের মধ্যে আসি। তারার বেগ কত, তারার বেগ হচ্ছে ভি সমান সমান হোয়াট। তো আমরা একটা সূত্র দেখলাম না, ওই সূত্রটা বসাই। ডেল্টা ল্যামডা, এখানে কি ছিল, ওই যে আদি ল্যামডা সমান সমান ভি বাই সি, ওইখানে ছিল নট আদি, আর যেহেতু এখানে আমি ল্যামডা 1 ল্যামডা 2 তোমার বোঝানোর জন্য দিয়েছি, তাহলে এখানে ল্যামডার জায়গায় আমি কি লিখতে পারি, ল্যামডা 1 লিখতেই পারি। ওকে ফাইন, আসলে এখান থেকে আমরা ভিটা বের করে ফেলি। তাহলে ভি সমান সমান ডেল্টা ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা 1 ইন্টু কত, ইন্টু হচ্ছে ভাইয়া সি। তাহলে ডেল্টা ল্যামডা কত, 600 ইন্টু 10⁻⁹ মাইনাস 500 ইন্টু 10⁻⁹, নিচে কত হবে, নিচে হবে হচ্ছে 500 ইন্টু 10 কত হবে বলো, -9, ইন্টু হচ্ছে আলোর বেগ, আলোর বেগ কত, 3 ইন্টু 10⁸
এখন যদি আমরা আরেকটু ছোট করতে থাকি তাহলে কত হবে, একটু ছোট করতে থাকলে উপরে 100 ইন্টু 10⁻⁹ নিচে 500 ইন্টু 10⁻⁹ ইন্টু 3 ইন্টু 10 কত হবে 8। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, 100 দিয়ে 500কে কাটলে হয় 5, এইটা আর এটা বাদ, তাহলে কত হলো 1.5 ইন্টু 3 ইন্টু 10 কত 8, তাই তো। এখন 1কে 0.5 দ্বারা ভাগ করলে কত হয় 0.2, 1কে 5 দ্বারা ভাগ করলে 0.2 ইন্টু 3 ইন্টু 10 কত 8, 3 দুগুণে কত 0.6 ইন্টু 10⁸, তাহলে বেগের মান এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার অ্যান্সার। ভেরি ইজি একটা ম্যাথ, আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। ঠিক আছে, আজকের দিনে তোমাদের লাস্ট পোল, তারপরে তোমাদের জন্য বরাবরের মতো আমার পক্ষ থেকে গিফট রয়েছে। এটার জন্য এটা একটা মুখস্থ জিনিস, তোমাকে আমি এটার জন্য সময় দিলাম 30 সেকেন্ড। হ্যাঁ, এখানে বোঝানোর কিছু নেই, এটা একটা জাস্ট থিওরিটিক্যাল বিষয়। যারা পারবা তারা, যাক দেখতেছে অনেকেই আসলে সঠিকটাই দাগাইতেছো। তো দেখতেই পারছো যে 72% আমি দেখলাম সঠিক অ্যান্সার দিছো, ভেরি গুড। এটা এটা হবে হিগস বোসন কণা, এটার আরেকটা নাম আছে, হ্যাঁ, এটাকে গডস পার্টিকেল বলা হয়। কি বলা হয়? গডস পার্টিকেল। ওকে, এটা মনে রাখবে, এটা মুখস্থ ভ্যালু। আর এই যে তোমাদের হচ্ছে তোমার জন্য গিফট। এইখানে একজন একটা প্রশ্ন করছিল কিউএনএ তে যে ভাইয়া এই 11 নাম্বার চ্যাপ্টারটা কি করব। তো 11 নাম্বার চ্যাপ্টার থেকে তোমার কিছু করতে হবে না, যা যা পড়া মাস্ট সেগুলো আমি লিখেই দিছি, এগুলা পড়লেই হবে, এগুলার বাইরে আর কিছু দরকার নাই। তুমি পিডিএফ এর বাইরে আর কিচ্ছু পড়ো না, এই পুরো পিডিএফ পড়লে 6 থেকে 7টা ইনফরমেশন পাবা, আর 2টা শর্টকাট ম্যাথ তো আমি দেখাইলাম, এনাফ, মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না। আর আরেকটা জিনিস হচ্ছে ওই 8ম চ্যাপ্টার থেকে যে 2টা টপিক লিখে দিছি, কঠিন এক্সরে আর কমল এক্সরে। ঠিক আছে, কঠিন এক্সরে কোনটা, যেটা ল্যামডার মানটা কম, আর ল্যামডা কম মানে শক্তি বেশি, ওইটা গবেষণায় ইউজ করি, বিভিন্ন ধাতুর এই পরীক্ষা নিরীক্ষা ম্যাটেরিয়াল পরীক্ষা করতে ইউজ করি। আর যেটা কোমল এক্সরে সেটা ল্যামডাটা বেশি, তার মানে শক্তি কম, যেটা আমরা চিকিৎসায় ইউজ করি আমাদের ওই যে হাড্ডি মাড্ডি দেখতে। আর পরীক্ষা অনেক সময় আসে সোডিয়াম ক্যালসিয়াম বিভিন্ন ধাতুর, ওই যে কার্যাপেক্ষক শিখলাম না, ওইটার ভ্যালুগুলো আসে, সোডিয়ামটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রথমেই দিছি, এটা পড়ে ফেলবা, মোটামুটি এনাফ। ঠিক আছে, তো এই ছিল, আমি যাচ্ছি না, আমি তোমাদের ওই যে 2-3টা জিনিস একটু দেখায় যাব। তো মোটামুটি আজকের মতো ক্লাস অফিসিয়ালি এখানেই শেষ আমাদের। ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো সবাই। তো সবাই খুব ভাইয়া ভালো থাকবা, সুস্থ থাকবা, বেশি বেশি করে লেখাপড়া করবা। আজকে যদি তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস হয়, ভালো থাকবা, সবার প্রতি ভালোবাসা রইলো, আন্তরিকতা রইলো, ইনশাল্লাহ একদিন দেখা হবে। ঠিক আছে, সবাই পড়বা মনোযোগ দিয়ে, আর শেষ পর্যন্ত লড়াই করে যাবা, একটা না একটা জায়গায় তুমি ঠিকই চান্স পাবা, হাল ছাড়বা না কোনোদিনও, ট্রাই করতে থাকবা, সবসময় ট্রাই করবা। মোটামুটি আমাদের আর 1 মিনিট পরে অফিসিয়াল ভাবে ক্লাস শেষ। তারপরে কিছু জিনিস ওই যে অনেকে জানতে চাইছিল, ওইটা একটু দেখায় দিব। ওইটা দেখাটা একদমই নেসেসারি না, তোমরা লিভ নিতে পারবা যদি তোমাদের দরকার, মানে ক্লাস শেষ আর কি, থাকার দরকার নাই। ঠিক আছে, কিছু জিনিস জাস্ট আছে, ওগুলো নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করব, নেসেসারি না। তো আসলে আমরা আলোচনাটা শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা ছিল আমরা শেষ করব হচ্ছে আপেক্ষিকতা তত্ত্বের ওই স্লাইডটা দিয়ে, বাট শুরু করি হচ্ছে একজন নিবৃত্তি বিভব এরকম একটা কোয়েশ্চেন করছিল আর কি। তো যে কোয়েশ্চেন করছিল ওর জন্য আর কি, একটু দেখো, আমরা যে কম্পটন ক্রিয়াটা, আমি কি ব্যাপার, আমি যে কম্পট কই গেল, 1 মিনিট, মার্কার আবার হ্যাং হয়েছে, জাস্ট একটু দাঁড়াও, আবার ফিরে আসতেছি। রেজাউল ভাই, জি ভাইয়া। ভাই কথা তো শোনা যাচ্ছে না?
হ্যাঁ, কথা শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা দাঁড়ান ভাই, তাহলে একটু 30 সেকেন্ড দাঁড়ান, আমি মার্কারটা কলমটা ঠিক করি। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। আপনি এমনিতে ইন দ্য মিন টাইম ওদের সাথে একটু কথা বলেন, সমস্যা নাই, আমি করি, ঠিক ঠিক আছে করতেছি। ভাইয়া। অনেকেই কোশ্চেন করছিলাম মডেল টেস্ট কবে কি হবে। ওইটা তোমাদের এখন যে প্রোগ্রামটা রানিং চলতেছে এটা শেষ হইলে তারপরে মডেল টেস্ট রুটিন পেয়ে যাবো বা আমরা বলে দেবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে উদ্ভাস রিলেটেড চ্যাট বক্সে লিখতে পারো। অনেকে লিখছে রিভিশন হবে না। রিভিশন হইলে এটা জানতে পারবা। রিভিশন হইলে বা মডেল টেস্ট যেটা হবে জানতে পারবা, আগে এটা শেষ হোক ভাইয়া তারপরে। ভাইয়া পেজ কি দেখা যাচ্ছে? আমি যে হ্যাঁ, পেজটা পেজ দেখা করছি। যাচ্ছে ভাইয়া। হুম, আচ্ছা ভাই থ্যাংক ইউ, তাহলে আমি একটু বলি, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে ভাই। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, তো নিবৃত্তি বিভবের যে বিষয়টা ছিল, যাই হোক কলম দরকার নেই, মুখে বলি। নিবৃত্তি বিভব হচ্ছে, যারা ফটো তড়িৎক্রিয়া পড়ছো তারা তো দেখছো যে জিনিসটা কিভাবে হয়। দুই পাশে দুটা পাত থাকে, একটা অ্যানোড আর একটা ক্যাথোড, তাই না? দুইটাকে একটা গ্লাসের মধ্যে রাখা হয়। তো ইলেকট্রন এসে একটা পাতে আঘাত করে, যার ফলে ওই পাত থেকে ইলেকট্রনগুলো ছিটকে গিয়ে অপর পাতে যায়। তো এই যে ইলেকট্রন এক পাত থেকে আরেক পাতে যাচ্ছে, এর ফলে একটা কি হয়, ইলেকট্রিসিটির সৃষ্টি হয়। কেন ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে যায় আমাকে বলো তো? ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে এই জন্য যায় কারণ দুই পাশে একটা বিভব পার্থক্য আছে। এখন তুমি এই ইলেকট্রনের ফ্লোটাকে বন্ধ করতে চাও, মানে তুমি এইটা চাচ্ছ যে ফোটন এসে ইলেকট্রনকে ঠিকই ধাক্কা মারুক, এইটা তুমি চাও। আবার তুমি এইটাও চাও ইলেকট্রনটা ধাক্কা খেয়ে শুধুমাত্র বন্ধন থেকে বের হোক, কিন্তু এই পাশ থেকে ওই পাশে না যাক। তাইলে তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো, ইলেকট্রন তো এক পাশ থেকে আরেক পাশে বিভব পার্থক্যের জন্য যায়, তো তুমি বিপরীত দিকে উল্টা বিভব সৃষ্টি করতে পারো। ধরো তোমার বাম পাশে হচ্ছে +2 আর ডান পাশে হচ্ছে -2, তো তুমি যেটা করতে পারো, বাম পাশে -2 রাখতে পারো, ডান পাশে +2 রাখতে পারো, তাহলে দুইটা নিউট্রাল হবে, কোনো বিভব পার্থক্য থাকবে না, ইলেকট্রনের ফ্লোটা বন্ধ হয়ে যাবে এবং কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এই যে তুমি একটা বিভব পার্থক্য আর্টিফিশিয়াল ভাবে ক্রিয়েট করে ইলেকট্রনের ফ্লোটাকে বন্ধ করছো, ওই বিভবটাকে বলা হয় নিবৃত্তি বিভব। ওই বিভবটাকেই বলা হয় নিবৃত্তি বিভব। ঠিক আছে, আশা করি কথাটা বুঝতে পারছো। এখন আমরা ওই যে এই স্লাইডে একটু চলে যাচ্ছি, একদম আমাদের প্রথম যে স্লাইডটা ছিল, হ্যাঁ এখানে প্রথমে যে সূত্রটা ভাইয়া, এটা হচ্ছে আমরা জানি দৈর্ঘ্যের জন্য, দ্বিতীয়টা হচ্ছে সময়ের জন্য, তৃতীয়টা ভাইয়া ভরের জন্য, আর চতুর্থটা হচ্ছে শক্তির জন্য, আর পঞ্চমটা হচ্ছে কোন বস্তুর ভর যদি শক্তিতে পরিণত হয় ওইটার জন্য। তো তারপর আমরা তোমাদের শিখাইছিলাম কখন নট আর কখন নট ছাড়া। তোমার প্রশ্নটা সম্ভবত ওইটা ছিল। তো নট হচ্ছে ওইগুলা, নর্মাল ভাবে তোমাকে একদম বুঝাই, তুমি রকেটের মধ্যে আসছো, আচ্ছা রকেট বাদ দাও, তুমি বাসের ভিতরে আসো, এখন বাসের দরজা জানালা সবকিছু বন্ধ, তুমি যদি একটু চোখ বন্ধ করে ফিল করো, তাহলে বাসটা যে গতিশীল তুমি কিন্তু বাইরে না তাকালে ফিল করতে পারবা না, যদি বাসটা অনেক বেশি স্মুথ হয়। হ্যাঁ, তুমি অবচেতন মানে ঘুমাইতেছো, হালকা হালকা ভাবে একটু ফিল হচ্ছে, তুমি আশেপাশে না তাকালে কিন্তু বুঝবা না যে বাসটা গতিশীল। ঠিক সেরকম একজন রকেটের মধ্যে যে লোকটা আছে, সে যদি আশেপাশে না তাকায় তার কাছে কিন্তু রকেটটা স্থিরই লাগবে, কারণ সে তো রকেটের ভিতরে আছে। ফলে ওই লোকটা অ্যাকচুয়ালি যে দৈর্ঘ্য ভর সময় মাপবে, ওইটা হচ্ছে জেনুইন ভ্যালু, মানে অরিজিনাল ভ্যালু, যেটাকে আমরা নট দ্বারা প্রকাশ করি এবং এর জন্য স্থির লিখছি। স্থির আমরা এর জন্য লিখি নাই যে জিনিসটা থাইম্মা আছে, আমরা এর জন্য লিখছি যে যেই লোকটা রকেট বা মহাকাশের ভিতরে আছে, রকেটের সাপেক্ষে তার কাছে স্থির মনে হচ্ছে, ওর জন্য স্থির লিখছি। এইবার আসি যেইগুলা নট ছাড়া সেইগুলা। এখন দেখো তুমি রকেট বাদ দাও, তুমি বাসের বাইরে দাঁড়ায় আছো, তুমি দেখতেছো তোমার একটা ফ্রেন্ড বাস দিয়ে যাচ্ছে, তো তোমার চোখের সামনে বাসটা কিন্তু গতিশীল, তার মানে তুমি দেখতেছো বাসটা চলে যাচ্ছে, তো তুমি যদি তোমার তখন হাতের ঘড়ির মধ্যে দিয়ে মাপো যে বাসটা কতটুকু সময় নিয়ে যাচ্ছে, ওই বাসটা যদি আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে যায় এবং তুমি তোমার ব্রেনের মধ্যে আশেপাশে কি আছে কিচ্ছু কল্পনা করতে পারবা না, তোমার ধ্যান খেল খালি বাসের দিকে তাকায় থাকবা তুমি, তাইলে একমাত্র এটা ফিল করতে পারবা।
ঠিক আছে, যদি এটা আজগবি ফিল, তো তুমি ফিল করবা যে বাসের দৈর্ঘ্যটা কমে গেছে এবং বাসের ভরটা বেড়ে গেছে এবং বাসের যে সময়ে ট্রাভেল করতেছে সেই সময়টা বেড়ে গেছে, এটা তোমার মনে হবে। তুমি কই আছো? তুমি বাসেও নাই, তুমি রকেটেও নাই, তুমি তাকায় তাকায় দেখতেছো, তুমি হচ্ছে পর্যবেক্ষক। তোমার জন্য মনে হবে জিনিসটা কি হইছে, জিনিসটা এরকম পরিবর্তন হইতেছে। ঠিক আছে, ওকে। আর তার মানে জিনিসটা হয়তো বুঝতে পারছো, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। আর কোনো কোয়েশ্চেন হয়তো কারো নাই। আর আরেকটা মনে প্রশ্ন করছিল যে বয়সের ম্যাথে, একটু বয়সের ম্যাথে যে এইখানে যে কোন জায়গায় প্যাচ লাগাও আমি বলি, এখানে তোমরা এই জায়গাতে প্যাচ লাগাও যে টি বের করব নাকি টি নট বের করব, কার সাথে কারে যোগ দিব। আমি খুব ইজিলি বলি অ্যাডমিশনের জন্য, পৃথিবীতে কথাটা যদি লেখা থাকে তোমার ব্রেনের মধ্যে কাজ করবে, পৃথিবী তো রকেটে উঠে নাই, পৃথিবীর মানুষ সবাই রকেটে উঠে নাই, রকেটে উঠছে বড়লোক যারা, ভ্যালুয়েবল যারা, একজন বড়লোক, তার জন্য সময়টা টি নট। আর পৃথিবী মাপছে অথবা পৃথিবীর অথবা ওই রকেটে যে গেছে তার মা ভাই বোন দাদা ফুফু খালা নানু, ওরা মাপছে, ওরা তো রকেটে চড়ে নাই, ওদের জন্য হবে টি। কারণ ওরা, তুমি চিন্তা করবা রকেটের দিকে সারা জীবন তাকায় ছিল, তাহলে ওদের জন্য হবে টি। আর রকেটের মধ্যে যে ছিল তার জন্য হবে টি নট। এখন প্রশ্নটা যদি একটু ভালো করে খেয়াল করো, লাস্টের লাইনটা কি, তার বর্তমান বয়স কত, এটা কিন্তু একটা টুইস্টিং লাইন। এখানে কিন্তু উল্লেখ করে নাই যে বর্তমান বয়সটা কার কাছে, যে রকেটে ছিল তার কাছে নাকি পৃথিবীবাসীর কাছে। এটা কিন্তু একটা টুইস্টিং কোয়েশ্চেন, তুমি যদি আমার কথা বুঝো খেয়াল করতে পারবা। হ্যাঁ, যে তার বর্তমান বয়স কত। তো অ্যাডমিশনের জন্য তুমি মনে রাখবা, অ্যাডমিশনের জন্য তুমি মনে রাখবা যে হুট করে যদি খালি এইটা বলে বর্তমান বয়স কত, তোমার ব্রেনের মধ্যে তুমি কাজ করাবা এখানে অ্যাকচুয়ালি যে লোকটা রকেটে ছিল তার নিজের কাছে তার বর্তমান বয়সটা জানতে চাইছে, এটা তুমি ব্রেনে ফিট করে নাও, এগুলো টেকনিক। বুঝতে পারছো? তার মানে আমি তো দেখছি যে পৃথিবী মাপছে 40, ওই লোকটা মনে করছে মাইপা দেখছে 34.6, তাহলে সে যখন রকেটে গেছিল তার বয়স ছিল 23, সে মহাকাশে কাটাইছে 34.6, তাহলে টোটাল এখন তার মোট বয়স কত, নিশ্চয়ই দুইটার যোগফল 57.6 বছর। ঠিক আছে, এই ছিল মোটামুটি, আশা করি বুঝতে পারছো। আর আমি 2-3টা জিনিস দাগাই দিছি, দুইটা ম্যাথের আগে ভিবিআই লিখছি, ওই দুইটা ম্যাথ খালি করবা। আর 1.4 এম নট কে চন্দ্রশেখর সীমা বলা হয়, এই তিনটা জিনিস কেউ যদি কিচ্ছু না পড়ো এই তিনটা টপিক অন্তত ভাইয়া দেখা যাও, ইনশাল্লাহ পাবা। আর আরেকটা ম্যাথের অ্যান্সার ছিল ওই যে √3/2c, ওটা তো দাগাই দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে তো। ঠিক আছে ভাই, রেজল ভাই ধন্যবাদ, তমাল ভাই ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, অমিত ভাই তামাল ভাই ধন্যবাদ। আর অনেকে জানতে চাইছো তোমাদের মডেল টেস্ট কবে হবে। এটা তোমাদের প্রোগ্রাম শেষ হলে তারপর মডেল টেস্ট হবে। আর বইয়ের ব্যাপারটা তুমি ব্রাঞ্চে যোগাযোগ করো। আর তোমাদের আইসিটি ক্লাস তো হবে অবশ্যই, এটা প্রোগ্রাম শেষ হলেই হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তখন তোমাদের ব্রাঞ্চ মডেল টেস্ট হইতে পারে। আগে গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান খুলুক, তারপরে তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে গভর্নমেন্ট অনুমতি দিলে অবশ্যই তোমাদের মডেল টেস্ট গুলো ব্রাঞ্চে হবে। ঠিক আছে ভাইয়েরা, টাটা, আল্লাহ হাফেজ।